টাকা মানুষে কইলে যায়, টাকা সাইলেন্স পছন্দ করে, টাকা শো অফ পছন্দ করে না। হিউমার ডাজন্ট মিন দ্যাট আই জাস্ট ডিস্ট্রয় মাই পার্সোনালিটি। কন্টেন্ট ক্রিয়েটর কখন পার্সোনাল ব্র্যান্ড হয়ে ওঠে? যখন সে ইনফ্লুয়েন্স করা শুরু করে। সো আমরা ইনফরমেশনও চাই ওইভাবে, ফান ওয়েতে, ভালো ওয়েতে। আমাকে 20-30 সেকেন্ডে এমন কিছু শেখাতো যেটা আমি সারা জীবন লাইফে মনে রাখি। তোর কি মনে হয় যে মিমসও মানুষের মাইন্ড চেঞ্জ করে ফেলতে পারে? তুমি যত না থিওরিটিক্যালি মানুষকে বুঝাইতে পারবা, এর চেয়ে অনেক বেটার ওয়েতে বুঝাইতে পারবা তুমি যদি হিউমার অ্যাড করে দাও। এই জিনিসটা বোঝাটা কন্টেন্ট ক্রিয়েশনে ইম্পর্টেন্ট, যে তুমি কি ভ্যালু মানুষের জন্য রাখো। ফাইন্যান্সিয়ালি কন্টেন্ট ক্রিয়েশন ইজ ইট এ গুড ক্যারিয়ার টু হ্যাভ? মাশফিক এনাম তুর্য বাংলাদেশের জেন জি এর কাছে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং রাইটার, যিনি হিউমার ট্যাবলেট নামেও পরিচিত। হেলদি এন্টারটেইনমেন্ট দিয়ে হোক আর জীবন দর্শানোর কথা দিয়েই হোক না কেন, ইয়াং জেনারেশনের কাছে বর্তমানে সে একজন পজিটিভ ইনফ্লুয়েন্সিয়াল ফিগার। 2024 সালে তার প্রথম বই বেস্ট সেলিং পুরস্কার প্রাপ্ত হয়। এবছর 2025 সালেও সে প্যারানাই নামক নতুন বই বইমেলায় প্রকাশ করতে যাচ্ছে। টু সেন্স পডকাস্টের আজকের এপিসোডের গেস্ট মাশফিক এনাম তুর্য। তুর্য, সত্যি করে বলতো তোর ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরস কে বাংলাদেশে? বাংলাদেশে ফেভারিট নাই। বাংলাদেশের অনেক কম কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট আমি দেখি, নাফিস ভাই তার মধ্যে একটা। ঠিক আছে, এটা সত্যি কথা। টু সেন্স দেখো? টু সেন্সের শর্টস আমি দেখি, আচ্ছা বললাম। আর টু সেন্সের কিছু কিছু এপিসোড আমি ভালোভাবে দেখি। ফর এক্সাম্পল ওই যে এই ভাইটা আছে না, ওই যে ডায়েট নিয়ে দেয়, ওই ভাইটা দেখি। এরপরে কিছুদিন আগে টাকার মেশিন একটা ছিল, ওইটা আমি একটু কিছু কিছু আমি দেখছি। মানে তুই আমাকে একটা জিনিস বলবি যে মানে কেন ফুল এপিসোডস কেন দেখিস না? ফুল এপিসোড ইজ লেন্দি, আমার রিটেনশন অলরেডি কম। ওকে ওকে, অ্যাভারেজ মানুষ, তুমিও সব পুরো 1-1.5 ঘন্টার ভিডিও দেখবা না। ইভেন আমিও তো পডকাস্ট করি, আই এম প্রিটি শিওর যে সবাই আমার পুরো পডকাস্ট দেখে। মানে আমি ওই ইয়াটা জানার বোঝার চেষ্টা করতেছে যে কি অনেকে আছে, অনেকে যে শর্টস, ইউ ওয়ান্ট দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইন দ্য লোয়েস্ট ইনফরমেশন পসিবল। ঠিক আছে, তোমার যখন শর্টস দিতেছে, শর্টসের মধ্যে মিউজিক আছে, টেক্সট গুলো আছে, ওইটা যখন তোমাকে দিতেছে, তোমার মাথার মধ্যে এটা ক্যাচ করাটা ইজিয়ার কম্পারেটিভলি। সো তোমার জন্য এটা কনজিউম করাটাও ইজি। তুমি তো রিল দেখো সারাদিন, ইনস্টাগ্রামের রিল দেখো, ফেসবুকের রিল দেখো। সো আমাদের ব্রেন এভাবে এখন ফাংশন করে যে না ঠিক আছে, উই আর ইউজ টু দোজ 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড রিলস। সো আমরা ইনফরমেশনও চাই ওইভাবে, ফান ওয়েতে, ভালো ওয়েতে, ইন্টারেস্টিংলি। আমাকে 20-30 সেকেন্ডে এমন কিছু শেখাতো যেটা আমি সারা জীবন লাইফে মনে রাখি। সো তুই বলছিস যে তোর ফেভারিট বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরস নাই, তাই বলতেছিস? হোয়াই ইজ দ্যাট? কেন ফেভারিট কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই বাংলাদেশি? নাই বাংলাদেশ না, আমি ইন্টারন্যাশনাল ফেভারিট নাই। তোর ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর কি যা এবার গ্লোবালি নাই? মানে ফেভারিট নাই, ইট ইজ মোর লাইক আমার পয়েন্ট অফ ভিউ একটু ডিফারেন্ট। আমার যখন প্রয়োজন হয় আমি তখন কন্টেন্ট দেখি। ঠিক আছে, দিস ইজ মানে ধরো যে একটু ফেভারিটিজম অনেকের থাকে। ধরো যে রোনাল্ডো ম্যাচ খেলবে, সেজন্য রোনাল্ডোর ম্যাচ মানুষ দেখতেছে। আমার ওইরকম কেউ নাই। আমি ম্যাচ দেখতে এনজয় করি, সেজন্য আমি ম্যাচ দেখতেছি। এখন এটা আর্জেন্টিনার ম্যাচ হইতে পারে, এটা তাহলে লেটস পুট ইট দিস ওয়ে, তুই মানে রিসেন্ট টাইমসে কাদের কন্টেন্ট বেশি কনজিউম করিস বাংলাদেশে? রিসেন্ট টাইমে আমি পলিটিক্যাল কন্টেন্টসগুলো বেশি কনজিউম করছি। তার মধ্যে সবচেয়ে বেশি আমি বলবো যে এনায়েত ভাইয়ের কন্টেন্ট আমি দেখছি। তোমার কন্টেন্ট আমি গত পরশুদিন তোমার একটা কন্টেন্ট দেখছি, ওইটা হলো ডেবিট কার্ড রিলেটেড, ওইটা একটু হাইপে আছে, ওইটা আমি দেখছিলাম। অ্যান্ড ইট ওয়াজ রিলেটেবল টু মি, সামথিং যেটা আমার লাইফের সাথে ডিরেক্টলি ইনভলভ, ওইগুলো আমি দেখতেছি। এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর আছে যার কন্টেন্ট দেখলে ইউল বি লাইক মানে ফোন ছুঁড়ে ফেলে দেবো, মানে এরকম কি আছে? আদারওয়াইজ কোশ্চেন শেষ হবে না। এরকম কেউ নাই? মানে দেখো, আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমার পয়েন্ট অফ ভিউ একটু ডিফারেন্ট হতে পারে। কন্টেন্ট ক্রিয়েশন যখন আমি অন্যজনেরটা দেখতে চাই বা দেখতে যাই, তখন আমার পয়েন্ট অফ ভিউ একটু ডিফারেন্ট থাকে, ইন এ ডিফারেন্ট সেন্স। আমি এইগুলো টার্গেট করি যে না ঠিক আছে, ও কাকে কনজিউম করার ট্রাই করতেছে বা কাকে ডেলিভার করার ট্রাই করতেছে। বা হ্যাঁ, ধরো যে ও মিউজিক দিল, এই মিউজিক ও ক্যান দিছে, কোন জায়গাতে ইমপ্লিমেন্ট করছে, ওর এডিটার এটা ক্যান দিছে, ওর এডিটার সাইকোলজি কি, এইরকম জিনিসগুলোকে বোঝার ট্রাই করি। আবার বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন ধরো যে কন্টেন্টের মধ্যে, সব কন্টেন্টের মধ্যে ধরো যে তুমি একটা জায়গার মধ্যে অনেক লাউডলি কথাবার্তা বলতেছো, ডাজন্ট মিন দ্যাট ইউ আর সেইং দ্য ট্রুথ or you are saying the straightforward right information. Right.
ইন্ডিয়ান একটা কন্টেন্ট ক্রিয়েটরকে আমি দেখছিলাম, ও অনেক হাইপ আপ হয়, হ্যাঁ এমনই, ধরো ইন্ডিয়ান মিডিয়াই হলো ইন্ডিয়ান মিডিয়ার মধ্যে এমন ভাবে বলে তোমার কাছে দেখে মনে হ্যাঁ এটাই সত্যি, ওই চিটাগাং নিয়ে গেছে সামথিং তোমার দেখে এমনই মনে হবে, বিকজ দে আর সো হাইপড আপ। রিয়ালিটি ডিফারেন্ট হতে পারে। সো অবজার্ভিং দ্য থিং ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। ওরা যেই জিনিসটা বলতেছে ওরা এটি স্টাডি কোথায় করছে, ডিপ ইনসাইট আমি কোয়েশ্চেন করতে থাকি রাদার দেন জাস্ট মানে সিং দ্য কন্টেন্ট অর কনজিউমিং ইট ব্লাইন্ডলি। আসসালামু আলাইকুম। 2025 সালে যদি আপনারা স্কিলড আপ হইতে চান সিরিয়াসলি, তাহলে আপনাদের জন্য একটা গ্রেট আপডেট আছে। এক্স্যাক্টলি, আপনাদের জন্যই 12 দিন ব্যাপী একটা ফ্রি অনলাইন সেমিনার আয়োজন করেছে এসআর ড্রিম আইটি। এই অনলাইন সেমিনারে আপনি ক্যারিয়ার গাইডলাইন, এআই, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন সহ অ্যাডভান্স যে স্কিলগুলো আছে সেগুলো নিয়ে খুব দারুণ একটা সেশন পেতে যাচ্ছেন, লার্নিং পেতে যাচ্ছেন। শুধু তাই না, এই 12 দিনের সেমিনারে অংশগ্রহণ করে আপনি আইফোন 16 প্রো ম্যাক্স, ম্যাকবুক, গেমিং পিসি, ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ সহ আরো আকর্ষণীয় উপহার জিততে পারেন। আরেকটা জিনিস কিন্তু আছে, তা হচ্ছে স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন 5। এখানে এসআরডিএমআইটি আপনার জন্য এআই টুলস ফর বিগিনার্স এবং ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স এর মতো দুটো ওদের জনপ্রিয় কোর্স দিয়ে দিচ্ছে। কত টাকায় নাফিস? 10,000 টাকায় না, 10,000 টাকা না, 1,000 টাকাও না, মাত্র 1 টাকায়। 1 টাকায়, মানে একটা ফ্রি 12 দিনের সেমিনার, আবার এইদিকে হচ্ছে কি একটা 1 টাকায় এরকম বান্ডেল কোর্স। আর কি বাকি? সো দেরি না করে আপনি যদি আপনার স্কিলস ডেভেলপ করার ব্যাপারে সিরিয়াস থাকেন, তাহলে আজই এসআর ড্রিম আইটির ফেসবুক পেজকে ফলো করুন। এই ওয়েবিনার রিলেটেড যা যা ইনফরমেশন আছে সেটা আমরা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, প্লিজ চেক ইট আউট। থ্যাংক ইউ। যেহেতু তুমি হচ্ছে ওই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা থ্রুতে নিয়মিত যাও, সো মানে পুরো প্রসেসটা চোখের সামনে ভাসে। ভাই তুই যেটা বলতেছিস, আমাকে প্রপারলি খাওয়ানোর জন্য আগে আমাকে বুঝতে হবে যে তুই রিসার্চ করতে করছিস। আগে তোর একটা মানে তোর সবচেয়ে পপুলার ডায়লগ যেটা হচ্ছে ফলের উপরে কোনো ওষুধ নাই, আমি তো তোর মতো করে বলবো, তুই তো একটা ওটা ইয়াতে বলি কি ফলের উপরে কোনো ওষুধ নাই। এটা হইতেছে যে মানে মানে তুই ডায়লগ দিলেই, মানে যেটা ডায়লগ দিস ওটা একটা কেন জানি একটা ডায়লগ হয়ে যায়, মানে আমি ওটা পারবো না বলতে, রাইট? মার্কেটিং এর ভাষা একটা ব্যাপার আছে, পজিশনিং, ব্র্যান্ড পজিশনিং জিনিসটা বলছো, তাই না? আমরা মনে করো মাথার মধ্যে একটা জিনিস ঢুকাতে চাই, ফর এক্সাম্পল। ওকে, তো তুমি ধরো যে একটা ডায়লগে এটা হইতে পারে। ওকে, আমি ধরো যে একটা মানুষের সাথে সবচেয়ে রিলেটেবল ব্যাপারগুলা কি, টাকা, বা ওর মা ওকে গোসল করতে বলে বা খাইতে বলে, ফল খাইতে বলে, ভাত খাইতে বলে। সো পার্টিকুলারলি দিস থিংস আর অ্যাকচুয়ালি ভেরি রিলেটেবল টু দেয়ার লাইফ। প্রত্যেক দিন আমরা দেখতেছি। তুমি সারাদিনে কয়বার টাকার কথা আজকে বলছো, খেয়াল করো। তুমি আজকে সারাদিনে একবার হলেও তো বলছো, 10 বার হলেও বলছো, অনেকবার বলছো টাকা রিলেটেড কোন একটা ওয়ার্ড। আমি যখন বলতেছি টাকা, ফলের উপরে কোনো ওষুধ নাই, দিস থিংস আর রিলেটেবল। তুমি চোখের সামনে দেখতেছো একটা ফল, টার্গেটটা কি? তুমি যখন ফলটা দেখতেছো, ইউ শুড রিমেম্বার মাই ফেস। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ওই ডায়লগটা এটাকে ব্র্যান্ডের ভাষায় বলে ব্র্যান্ড রেকগনিশন বা ব্র্যান্ড রিকল। ব্র্যান্ড রিকল, ঠিক আছে? তুমি তো আরো ভালো বুঝছো। তুর্যর ফেস ওখানে দেখতে পাচ্ছ, ফলের উপর একটা আপেল দেখতেছো, ওয়াও তুর্য ভাই। সো অনেক কিছু থাকে। এখন ধরো যে টাকাই দেখতেছে, কেউ যখন দেখতেছে যে বিএমডব্লিউ কিনতেছে, একটা মার্সিডিজ কিনতেছে, টাকা মানুষের কইলা যায়। জিনিসটা কি, কারণটা কি? বিকজ তুমি রিকল করতে পারতেছো যে না, মানে ওই যে ওই ডায়লগটা এটাই তো। টেল মি সামথিং, যে এই যে তোর যেটা যে ফলের উপরে কোনো ওষুধ নাই, তুই তো ধর 6 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশন আছিস না? 6 বছর ধরে আছিস। সো ফলের উপর কোনো ওষুধ, অফকোর্স দিস ওয়াজ স্ক্রিপ্টেড, রাইট? যদিও খুব ফ্ললেস লাগে তোর কন্টেন্টগুলা। সো তুই কি শিওর ছিলি যে এটা ভাইরাল হবে, এই ডায়লগটা? আমি এটার ব্যাপারে বেশ কিছু স্ট্র্যাটেজি থাকে, মানে আই ওয়াজ শিওর যে এটা ভাইরাল হবে। এখন এটা ডিফার্স যে তুমি কিভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করে এটাকে ভাইরাল করবে আর সামথিং। ইট ওয়াজ স্ট্র্যাটেজিক, ইট ওয়াজ মাই প্ল্যান। এটাকে তুই কি জানতি যেটা ভাইরাল, মানে এই ডায়লগটা যেভাবে ক্যাচ করছে ওইটা তুই কি বুঝছিস যে এই ডায়লগটা, কারণ তোর আরো ডায়লগ আছে তো, রাইট? হ্যাঁ, বাট ইট ওয়াজ প্ল্যান্ড, কমপ্লিটলি প্ল্যান্ড। আমি কিভাবে করছি না করছি এটা আমার কমপ্লিটলি একটা প্ল্যান লাইনে ছিল। ফর এক্সাম্পল, আমি বিভিন্ন ভিডিওর মধ্যে ওই যে আমি বললাম না ব্র্যান্ড রিকল, ব্র্যান্ড পজিশনিং, ওইটাই আমি করছি। বিভিন্ন ভিডিওর মধ্যে ওই ফলের উপরে কোনো ওষুধ নাই যে অরিজিনাল ক্লিপটা ওইখানে র্যান্ডমলি আমি লাগাই দিতাম। সো ধরো যে ওইটা তখন একটা কনভারসেশন স্টার্ট হয় আর কি, সামথিং। সো এটা প্রপারলি প্ল্যানেরই অংশ, প্ল্যানের অংশ। সো এই জিনিসটা মানে ধর আমি যদি কন্টেন্ট বানাতে চাই, রাইট, লেটস সে, এইটা কিভাবে, মানে প্রসেসটা কি হয়, বা তুই কিভাবে চিন্তা করিস যে নিড এ বেসিক ব্র্যান্ড ভ্যালু।
তোমার একটা ফেস ভ্যালু তো লাগে দরকার পড়ে। তোমার যদি পার্সোনাল ইমেজ একটা থাকে তখন ইট ইজ প্রিটি ইজিয়ার। ফর এক্সাম্পল তুমি সালমান ভাইকে দেখো, সালমান ভাই পিৎজা বার্গার এখন কিছু একটা মার্কেটিং করে, উই নো দ্যাট। সো পার্টিকুলারলি এখন যখন আমরা পিৎজা বার্গ দেখি তখন আমাদের সালমান ভাইয়ের কথা মনে পড়ে। তো ধরো যে আমরা যখন পিৎজা বার্গে যাই তখন আমাদের সালমান ভাইয়ের কথা মনে হয়। সালমান ভাইয়ের যদি কোনো পার্সোনাল ইমেজ না থাকতো, ব্র্যান্ড ভ্যালু না থাকতো, তাহলে আমরা কোনো কিছু রেজোনেটও করতে পারতাম না। পিৎজা বার্গে গেলে আমাদের কিছু ফিলও হইতো না, আমাদের মনে হতো ও কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটার কিছু একটা দেখছিলাম এরকম করে। সো উই উড হ্যাভ ফেল দ্যাট ওয়ে। আমি এই জায়গায় দুই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, আপনি তো কন্টেন্ট না, ও কন্টেন্ট ক্রিয়েটর না, ও কি আল্লাহ জানে। আমি জাস্ট আই বিল্ড ব্র্যান্ডস। হ্যাঁ, ও ব্র্যান্ড বিল্ড করে শুধু। হ্যাঁ, ব্র্যান্ডের মিস্ত্রি। হ্যাঁ, এক্স্যাক্টলি, ব্র্যান্ড ইঞ্জিনিয়ার। দুইজনের কাছেই প্রশ্ন হচ্ছে যে একটু আগে ও বললো যে ভাই পার্সোনাল একটা ইমেজ থাকবে বা এরকম কিছু। এই জায়গায় মনে হয় আমি একটু পার্থক্য শুনতে চাই। একজন কন্টেন্ট ক্রিয়েটর আর আরেকজন হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড হয়ে উঠছে। কন্টেন্ট ক্রিয়েটর কখন পার্সোনাল ব্র্যান্ড হয়ে ওঠে? যখন সে ইনফ্লুয়েন্স করা শুরু করে। দুইটা তফাৎ থাকে। মানে তুমি কন্টেন্ট ক্রিয়েটর অনেকভাবে করতে পারো, কন্টেন্ট ক্রিয়েশন অনেকভাবে করা যায়। টিকটকের মধ্যে অনেক মেয়ে নাচতেছে, টিকটকের মধ্যে অনেক মানুষ গান গাইতেছে, টিকটকের মধ্যে অনেক মানুষ অনেকভাবে অনেক কিছু করতেছে, বাট নট এভরিওয়ান ইজ ইনফ্লুয়েন্সিং। তুমি যখন একটা কথা বলতেছো উইচ ইজ ইম্প্যাক্টিং সামওয়ানস ইমোশনস, দ্যাট ইজ ইনফ্লুয়েন্স। তুমি যখন একটা মানুষের লাইফে কোনো একটা প্রভাব রাখতেছো, সেটা যে কোনোভাবে হইতে পারে। তুমি যখন একটা মানুষের লাইফে কোনো একটা মেন্টালিটি চেঞ্জ করতেছো বা কোনো একটা পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করতেছো, ইউ আর ইনফ্লুয়েন্সিং। অ্যান্ড ওয়েন ইউ ইনফ্লুয়েন্স, যখন তুমি ওই মানুষটাকে মেন্টালি আর ফিজিক্যালি মুভ করাতেছো, তখন ভালো বলছে, ইউ আর বিকামিং এ পার্সোনাল ভ্যালু। তোমার আলাদাভাবে কিছু অ্যাকশনস লাগে। দেখো, তুমি সারা জীবন মনে করো যে খালি ভালো অ্যাডভাইস দিয়ে যেতেছো, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। আমার তো তোমাকে আগে চিনতে হবে যে তুমি কাজ কি করো, হ্যান ত্যান। ফর এক্সাম্পল ট্রাস্টটাও তো থাকতে হবে। হ্যাঁ, ট্রাস্টটাও থাকতে হবে। একজন এসে সারাদিন ভুজুং ভাজুং বলতেছে হ্যাঁ আমি এটা ওইটা হ্যান ত্যান, তোমাকে তো আমি তোমার রেজাল্ট দেখি নাই। অনেক কিছুই থাকে, হ্যাঁ ওইখানেও ডিফারেন্স থাকে, অনেক কিছু থাকে, বাট আমার কাজ থাকতে হবে অ্যান্ড আমার অপিনিয়নও থাকতে হবে। দেন আই বিকাম এ পার্সোনাল ব্র্যান্ড। এক্সেলেন্ট। নাফিস, তোর কাছে হ্যাঁ ওই প্রশ্নটার পরের তাহলে কোয়েশ্চেন চলে আসছে তোর কাছে। সেটা হচ্ছে যে আমার ভয় লাগতেছে, ও কি আমি ইয়াদ করেছি ইন্টারভিউ, আমার ভয় লাগতেছে। আসলে তুই কঠিন কোয়েশ্চেন করিস না, তুই অলরেডি কঠিন কোয়েশ্চেন করিস না, আমি না পারলে আমি পাস করব। প্রশ্ন হচ্ছে যে ওরে বলছিলাম হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর আর পার্সোনাল ব্র্যান্ডের মধ্যে আসলে ডিফারেন্সিয়েশনটা কোথায়। এখন আমি বলতে যাচ্ছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে পার্সোনাল ব্র্যান্ড হয়ে উঠতে চায়, ওর রোডম্যাপ কি? কন্টেন্ট ক্রিয়েটর একজন পার্সোনাল ব্র্যান্ড হতে পারে কিভাবে? Because there are a lot of content creators, just like he said, there are a lot of content creators. But একজন person যখন তার একটা ভ্যালিউজ আছে and that person is authentic, একটা মেসেজ কনসিস্টেন্টলি দিয়ে যাচ্ছে for a long period of time, along this time, I think somewhere along the line he becomes a personal brand. অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ড হওয়ার জন্য অনেকে মনে করতে পারে যে অনেক নাম্বার অফ ফলোয়ার্স লাগবে। ইটস নট অ্যাবাউট দ্যাট। ইউ ক্যান হ্যাভ 1000 followers and you can still have a personal brand. For example, let's say you are a কি বলবো fitness coach, or let's say you are a business consultant. Let's go with that. Business consultant, brand consultant, whatever it is. You don't need 17 কোটি মানুষ। না, আর 17 কোটি মানুষকে আমি কনসাল্টও করতে পারবো না। রাইট। সো ইটস জাস্ট লাইক আমার কাছে মনে হচ্ছে কি ওই স্পেসে, ওই কমিউনিটিতে, ওই স্পেসে আমার কতটুকু গ্রহণযোগ্যতা, আমার কতটুকু রেপুটেশন, এবং আমি কতটুকু আসলে ভ্যালু দিছি। ইটস অল অ্যাবাউট আমি কতটুকু অ্যাকুমুলেট করে কত ভ্যালু দিছি। সহজ ভাষায় বল। দুইজনের কথার সামারি করি আমি কি বুঝছি কিনা দেখ। কারণ ও অ্যাজ এ স্টুডেন্ট ভালো মতো জানে, কিন্তু এবার বলতে তোরা রং। আসল অ্যান্সার হচ্ছে এইটা, মোটেও না। তোর একদম পারফেক্ট। ও বলছে হচ্ছে ভাই যখন আমি ইনফ্লুয়েন্স করতে থাকতেছি, যখন আমার কথা দ্বারা সে মুভড হইতেছে, সে একটা ডিসিশন নিতে পারতেছে, তার বিহেভিয়ারে আমি একটা চেঞ্জ আনাইতে পারি, দেন আই বিকাম আ ইনফ্লুয়েন্সার বলি অথবা পার্সোনাল ব্র্যান্ড। আর ও বলতেছে ভাই
এটা তুই তখনই একটা মানুষকে ডিসিশন মেক করাতে পারবি যখন তুই কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি তুই ভ্যালু দিতে থাকবি, ভ্যালু দিতে থাকবি, ভ্যালু দিতে থাকবি, বুঝছে না, অ্যাকুমুলেটেড ভ্যালু, ভ্যালু দিতে থাকবি, ভ্যালু থ্রু হোয়াট, থ্রু কন্টেন্ট, থ্রু মেসেজ, তাই না? আর নাফিসের এই কথাটা ও বলছে কনসিস্টেন্টলি একই রকম, এটা কিন্তু আমাকে নক করছে, এটা আমাকে নক করছে। আজকে আমি সাজ্জাদ কথা বলতেছি অডিয়েন্সকে, সো পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করার জন্য এইটা লাগবে, কালকের দিনে আমি বলতেছি রান্না করার জন্য এটা লাগে, পরশু দিন বলতেছি রান্না করার জন্য কি জানি লাগে, ও কনফিউজড হয়ে যাবে যে না ইভেন শুধু রান্না না, ও রান্না নিয়ে কথা বলুক, ও রান্নার এক্সপার্ট। আমি আজকে বলতেছি পার্সোনাল ব্র্যান্ডিং, কালকে বলছি রান্না, তারপরের দিন বলছি কফি, তারপরে দিন লাইট কেমনে সেট আপ করতে হয়, তারপরে দিন হো কমেডি, ব্রো মানে ইউ আর বেস্ট ইন এভরিথিং, এটা হইতে পারে না। সো ইভেন ইফ ইউ লাভ সাম থিংস ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যান এক্সপার্ট এট এভরিথিং, ইউ জাস্ট মানে আমরা যেটা বলছি কি পিলার অ্যাড করা, রাইট, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি নোন ফর, হি ইজ নোন ফর কমেডি, কিন্তু আই নো ফর এ ফ্যাক্ট যে হি ইজ এ ভেরি ফিলোসফিক্যাল পার্সন, এবং কাজ আমি জানি, পার্সোনালি জানি, আমি ওর দেখছি, ও পার্সোনাল প্রোফাইল থেকে যেগুলো শেয়ার করে এবং অনেকেই জানে, বাট এটা কিন্তু ওর মেইন হিউমার ট্যাবলেট থেকে কখনো শেয়ার করে না। There is a reason হিউমার ট্যাবলেট থেকে কিন্তু শেয়ার করে সে। ট্রু, হিউমার ট্যাবলেটে যদি ও কন্টিনিউয়াসলি ওইটাও দেয়, এটাও দেয়, সেটাও দেয়, হিউমার ট্যাবলেট উইল লুজ ইটস পজিশনিং, ব্র্যান্ড পজিশনিং। সো আমি ব্র্যান্ডের চোখে এবার যখন জিনিসটা দেখতেছি, সেটা হচ্ছে একটা মানুষ, আমার একটা কোনো একটা বন্ধু, ও আজকে বলতেছে যে চল নামাজে যাই, কালকে বলতেছে চল বারে যাই, পরশুদিন বলতেছে এটা করি, তারপরে দিন আমি বলি ভাই তুই আসলে কে? ওর যেরকম কোনো পার্সোনালিটি গ্রো করে না, ব্র্যান্ডেও তো এইভাবেই কাজ করে। আমি যদি ব্র্যান্ড বিজনেসের ব্র্যান্ডের কথা বলি, ব্র্যান্ড না এখন পুরো হিউম্যানের মতো আচরণ করতে চায়, রাইট? এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হতে পারে রিসেন্ট টাইমসের জাগুয়ার। জাগুয়ার কি করতেছে প্লিজ? ধরো যে ওদের তো আগে আমরা একটা ম্যাসকুলিন একটা ব্র্যান্ড ইমেজ দেখতাম, যে একটা জাগুয়ারের একটা লোগো আছে, ওইখানে একটা ম্যাসকুলিন একটা ভাইব থাকবে, যে গাড়ি কিনতেছে ওই ম্যাসকুলিন সামথিং এরকম। ওরা এখন ওইখানে কমপ্লিটলি গোলাপি জিনিসপত্র আনতেছে, লোগো চেঞ্জ করে দিল, ব্র্যান্ড ইমেজ কমপ্লিটলি চেঞ্জ করে দিল, এখন ওখানে ড্রেস আপ পুরো চেঞ্জ করে দিতেছে। সো এখন মেয়ে ছেলে গেটে যা আছে সব আনা শুরু করে দিতেছে। ধাক্কা লাগে না? মানে নিতে পারতেছি আমরা, মানে আমরা তো নর্মালি তো নিতে পারি না। নর্মালি তো আমরা কি করতেছে, হতে পারে সেলসে ইম্প্যাক্ট ফেলায়, ভালো ইম্প্যাক্ট ফেলতেছে, বাট যে রিকগনাইজেবল যে ভিজুয়ালটা ছিল আমাদের ব্র্যান্ডটা, হ্যাঁ হ্যাঁ, আমাদের সামনে যে জাগুয়ারটা ছিল ওইটা চেঞ্জ হয়ে গেছে। যেমন জাগুয়ার আমাকে বললাম কি ভাবি, জাগুয়ারের লোগো থেকে শুরু করে ওভারঅল জাগুয়ার চালাইতেছে মানে কিন্তু ভাই একটা জিনিস, হ্যাঁ ভাই কিন্তু মিরিন্ডা খায় না, ভাই কিন্তু মাউন্টেন ডিউ খায়, ব্যাপার খায় ভাই কিন্তু মানে ঠিক আছে না, কিন্তু ভাই কিন্তু আমি বলতে পারতেছি না, বাট ভাই একটা জিনিস। এখন ওইটাই ভাইয়া দেখি জিনিস, ভাইয়া দেখি বুঝতে পারতেছি না। তো ইয়া মানে আমার কাছে এই জিনিসটা একদম ক্লিয়ার, সেটা হতেছে যে আমার মানে আই বিলিভ আই আন্ডারস্ট্যান্ড এটা এইভাবে যে ভাই আমি অনেক কন্টেন্ট দিতে পারি, আই এম বিকামিং আ কন্টেন্ট ক্রিয়েটার বিকজ আই ক্রিয়েট কন্টেন্ট, বাট আমি যদি আসলেই রেকগনাইজেবল একটা পার্সনে পরিণত হতে চাই থ্রু মাই কন্টেন্ট, দেন মাই কন্টেন্ট নিডস টু বি কনসিস্টেন্ট, আর ওই ক্যাটাগরিতে প্রপার ভ্যালু দিয়ে যাব। সো ফার্স্টের স্টেপটাই হইতেছে যে কি আমি কি দিচ্ছি, আমি তাকে কি দিতেছি, আমি তোকে কি দিতেছি। এবং আমরা মনে করি যে লাইক সত্যি কথা বলতে এভরি রিলেশন, এভরিথিং হ্যাজ এ ট্যানজিবল অর ইনট্যানজিবল বেনিফিট ছাড়া কোনো কিছু সম্ভব না। তোর সাথে আমার ট্যানজিবল অর ইনট্যানজিবল কোন একটা বেনিফিট আছে, উই আর এক্সচেঞ্জিং, তোর সাথে আমার এভরিওয়ান। না আমার সাথে তোরা আছে তো, তুই তো বেনিফিট ছাড়া কথাই বলিস। হ্যাঁ, সো ওই জিনিসটা আর কি আমার মনে আছে যে কি দেয়ার ওয়াজ এ টাইম, ধর ইউ নো সামি, রাইট, সামি দ্য কিউটি পাই, যখন আমি ওর ব্র্যান্ড বিল্ড করতেছিলাম, ওটা কিন্তু পুরো ডিফারেন্ট। সামি দ্য কিউটি পাই 2021 সালে 20 সালে, ইট ওয়াজ অ্যান এক্সপেরিমেন্ট। তো আমি আগে তো না করতাম, কমেডি টাইপের কন্টেন্ট বানাইতাম, রাইট। সো ওইটা আমার খালি এই সময় তখন একটা সময় তো একটু পপুলার ছিলাম, হালকা পাতলা, অত তো না বাট একটু ছিলাম, ভালোই পপুলার ওই সময়, 84,000 ফলোয়ার। তো ওই সময় ওই আমলের যখন কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট নেই, তখন ছিল ইউটিউবার। তো যাই হোক, সো সামির সাথে তখন আমি একটা জিনিস বলতাম যে জানিস সামি, আমার তো কেউ এখন রেকগনাইজ করে না, আমার তো একটু খারাপ লাগে। মানে সবসময় এমন 24 ঘন্টা দেখছি না, খারাপ লাগে যে এখন তো কেউ রিকগনাইজ করে না, আগে কী লেভেলের মানুষ ভালোবাসা দিত, এখন সে ভালোবাসা পায় না, এই সেই। অ্যান্ড দেন সামি একটা কথা বলছিল যে ভাইয়া, অ্যান্ড হি ওয়াজ সো লিটল ব্যাক দেন, মানে মেবি 17 ওই সময় কথা বলছে যে ভাইয়া, ওয়াই আর ইউ থিঙ্কিং দিস ইজ এ ওয়ান ওয়ে রিলেশনশিপ, ইটস এ টু ওয়ে রিলেশনশিপ, ইউ হ্যাভ টু গিভ ফার্স্ট টু গেট।
তুমি তো দাওনি এখনো, তোমাকে তো দিতে হবে, দিতে থাকো, তারপর আসবে। সো ওই জিনিসটা আর কি। সো এনিওয়েজ দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু লার্ন। এনিওয়েজ আমি অনেক মানে স্ট্রং একটা জিনিস কি যেটা আমরা ফিগার আউট করি না, ধরো এটা ইনফ্লুয়েন্সার হিসেবে হতে পারে, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে হতে পারে, আমরা সবসময় নিউমেরিক ভ্যালু দিয়ে কাউন্ট করি ব্যাপারটাকে। আমরা সবসময় চিন্তা করি যে ওকে ঠিক আছে, তোর ভিউজ কত, তোর ইয়া কত, সাবস্ক্রাইবার কত, 1 মিলিয়ন ভিউজ, 2 মিলিয়ন ভিউজ, 3 মিলিয়ন ভিউজ। বাট তোমার যদি ভ্যালু বুঝতে হয়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মাইক্রো লেভেলে কি হচ্ছে। আচ্ছা, তুমি একটা কন্টেন্ট পাবলিশ করছো, ফর এক্সাম্পল আমারই কন্টেন্ট, আমি একটা হিউমারাস কন্টেন্ট আপলোড দেওয়ার পরে কোনো একটা জায়গায় ভোলার একটা গ্রামের মধ্যে কোনো একটা 16-17 বছরের একটা মেয়ে, ওর ফ্যামিলির মধ্যে ধরো আমার ভিডিও দেখা হয়, ও দেখলো যে তুর্য আজকে একটা নতুন ভিডিও দিচ্ছে, ওর মাকে ডাকলো, ওর ভাইকে ডাকলো, ওরা সবাই একসাথে বসার পরে দেখো তুর্য নতুন ভিডিও দিচ্ছে, আমার ভিডিও দেখলো, হাসলো, ওদের মধ্যে একটা রিয়াকশন আসলো। এই জিনিসগুলো যে হওয়ার পরে ওদের মধ্যে একটা গুড ফিলিং রাইজ হওয়ার পরে ওরা আমাকে কিভাবে দেখতেছে, ওরা আমাকে আরেকটু বেটার পার্সন হিসেবে দেখতেছে, আরেকটু বেটার একটা ব্র্যান্ড হিসেবে দেখতেছে, বা পার্সন যে ভ্যালু ক্রিয়েট করতেছে ওদের লাইফে এমন হিসেবে দেখতেছে, যে ওদের ইমোশনসগুলোকে চেঞ্জ করতেছে। এমনভাবে ওরা আগামী 1 বছর আমার ভিডিও দেখবে। আমার রেগুলার যখন কন্টেন্ট আসতেছে, ওরা মা বাপ ভাই বোন যারা আমার কন্টেন্ট দেখে সবাই একসাথে বসে কন্টেন্ট দেখতেছে। আমি চিন্তা করতেছি 20 লাখ মানুষ আমার ভিডিও দেখতেছে, যেটা অ্যাকচুয়ালি হইতেছে যে ওই ফ্যামিলির ওই একটা মেয়ে আমাকে আরেকটু বেশি পছন্দ করতেছে, ওই ভাইটা আরেকটু বেশি পছন্দ করতেছে, ওই ফ্যামিলির ওই আন্টি আমাকে চিনে। আমি যদি কখনো ভোলা যাই, ওদের বাসার সামনে দিয়ে যদি আমি হেঁটে যাই আর আমাকে যদি দেখে, আমাকে 1 প্লেট ভাত হলেও আমাকে খাওয়াবে। এই জিনিসটা বোঝাটা কন্টেন্ট ক্রিয়েশনে ইম্পর্টেন্ট, যে তুমি কি ভ্যালু মানুষের জন্য রাখতেছো। একটা কথা বলে যে মার্কেটিং এর একটা কথা আছে যে রুল অফ 7, আমি জানি না ইফ ইউ নো অ্যাবাউট দিস, যে বলে এটা একটা ইন জেনারেল একটা থিওরি, যে কেউ যদি কোনো কিছু পারচেস করতে হয় তাহলে তোকে বা তোর মেসেজ, তোর ব্র্যান্ডের মেসেজ 7 বার দেখতে হবে অ্যাটলিস্ট, বা আমি এভাবে যদি বলতে তাকে 7 বার ইমপ্রেস করতে হবে। সো কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু সেম। তোর কথাটা যদি বলি, আমি কিন্তু তোকে চিনতাম না, বুঝছিস, আমাকে তোর কন্টেন্ট দিছে সামি অ্যাকচুয়ালি শেয়ার করছে, যে বলতেছে যে কি ভাইয়া এর, বিকজ আমরা কমেডি বা ইয়া দেখতে এতটাই আমাদের স্যাচুরেট বা টেস্ট এমন ইয়াতে চলে গেছে, কোনোটাই ফানি লাগে না। তো তোরটা একটু ডিফারেন্ট ছিল, রাইট, একটা ইয়া করতেছিস, ফোন দিয়ে করতেছিস, কোনো ডিএসআর কিচ্ছু না। তো সামনে হচ্ছে একটু ডিফারেন্ট আছে। আমি তো যখন ফার্স্টে কন্টেন্ট দেখছি আমি বুঝিনি, আমার ভাল লাগেনি, কে বেড়ায় ইনস্টাগ্রামে দেখছি, দেন আমার ভাল লাগেনি খুব একটা। তা আবার পরে দেখতেছি খারাপ না, ওকে, নট ব্যাড, আচ্ছা দেখি। আমি সামি আমাকে কন্টিনিউসলি পাঠাতো, দেখো খুব মজা মেবি অনেক পরে আমি অ্যান্ড আই গট ইট, লাইক যখন আমি আরে এ তো মজা, আরে তো আসলে এ তো হিউমারটা তো অন্যরকম। যেমন ধর যে 2 সেন্সের কথা যদি বলি, ধর ফার্স্টে তুই ক্লিপস দেখতেছিস, রাইট, ক্লিপ যখন দেখতেছিস ওকে 2 সেন্স ভালো করে, আচ্ছা ফার্স্টে কিন্তু তুই মানে যে দেখিস একজন স্ট্রেঞ্জার, হ্যাঁ ফালতু কিছু একটা, খালি এই লাগলে, তারপর আস্তে 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 অ্যান্ড দে বিকাম দ্য ফ্যামিলি, লাইক ও আচ্ছা তারা শুধু টাকার কথাই যে বলে এমনটা না, হ্যাঁ এই এক এপিসোড গেছে শুধু টাকা নীল আর টাকা, ব্যাপারটা এমন না, ও দে টক অ্যাবাউট আদার স্টাফ অ্যাজ ওয়েল, ইউ নো, দে আস্তে আস্তে আস্তে, বাট ইট টেকস টাইম। এনিওয়েজ আমি এই আরেকটা ইয়াতে চলে যাব, তুই তো জেনজি, তারপরে তোর আরেকটা জিনিস হচ্ছে যে মিমস। আমি মিমসের কথাটা কেন বলতেছি, বিকজ একটা জিনিস কি, এই যে তুই বলি না যে মানুষের মাইন্ডটা বা চেঞ্জ করার যে ব্যাপারটা, আমি মনে করি তুই যেহেতু মিমস ভিডিও মিমস বলিস, বলিস, তোর কি মনে হয় যে মিমসও মানুষের মাইন্ড চেঞ্জ করে ফেলতে পারে? হ্যাঁ, কমপ্লিটলি। এতে কোনো এখন তো আরও ইফেক্টিভ। তুমি যত না থিওরিটিক্যালি মানুষকে বুঝাইতে পারবা, এর চেয়ে অনেক বেটার ওয়েতে বুঝাইতে পারবা তুমি যদি হিউমার অ্যাড করে দাও, তুমি যদি মিম অ্যাড করে দাও। তুমি ক্লাসরুমের মধ্যে ওই থিওরি না বুঝে তুমি টম অ্যান্ড জেরির মিম এনে দাও, ওইখানে তুমি সাফিক্স প্রিফিক্স এইগুলো অ্যাড করে দাও, তুমি দেখবা যে মানুষ যারা স্টুডেন্ট আছে ওরা হাসতেছে অ্যান্ড এনজয় করতেছে জিনিসটাকে। ইউ মেক পিপল এনজয় দ্য কমপ্লিট থিং অ্যান্ড পিপল উইল অ্যাকচুয়ালি বি ইন্টারেস্টেড টু লার্ন ইট। রাইট, দিস ইজ দ্য থিং। সো এগুলার যত আমরা মানুষের জন্য ইন্টারেস্টিং করতে পারি, তত মানুষের জন্য ভালো, তত মানুষের জন্য ইজিয়ার। ইন্টারেস্টিং। একটা জিনিস আমি খেয়াল করছি যে তুই তো ধর
সোশ্যাল মিডিয়াতে ইউর ভেরি পপুলার, লাইক তোর ফেসবুকে লাইক অলমোস্ট মিলিয়ন, মানে যদি অ্যাকুমুলেট করি যে লাইক ইউ হ্যাভ মোর দ্যান 1 মিলিয়ন ফলোয়ার্স, রাইট, আরও বেশি আর কি। বাট একটা জিনিস আমি নোটিস করেছি, যেরকম ফেসবুকে ইউর ভেরি পপুলার, আর আমি এটা পুরো ইয়াতে বলতেছি না যে ও নাম্বারস ইজ এভরিথিং, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট নাম্বারস। আমি মানে কিছু কিছু ক্ষেত্রে আই কেয়ার অ্যাবাউট, কিছু কিছু ক্ষেত্রে হোয়াট এভার, কম হইলে কম হবে, বেশি হলে বেশি হবে, আমি এখন প্যারা খাই না এটা নিয়ে। কোয়ালিটি ইজ মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোয়ালিটি বা আমার কথা হচ্ছে মুভ ফরওয়ার্ড। খারাপ ডান ইজ বেটার দ্যান পারফেক্ট, ডান ইজ বেটার দ্যান পারফেক্ট, ডান ইজ বেটার দ্যান নাথিং। হ্যাঁ, সো আমি এখন অতটা প্যারা খাই না, বাট আমি অপটিমাইজ করি অবশ্যই, বাট ওইটা না, ওটা ডিফারেন্ট বলতেছে। আমি একটা জিনিস নোটিস করছি, তোর ফেসবুকে হিউমার ট্যাবলেটে 9 লাখ ফলোয়ার্স আছে, ইনস্টাগ্রামে 1,85,000 আছে, বাট ইউটিউবে কেন 25? এটা আমি দিস ইজ বিকজ অফ মাই লেজিনেস। ইট ইজ নট লাইক যে না ঠিক আছে এখানে কোনো স্ট্র্যাটেজিক কোনো কাহিনী, ইট ইজ অ্যাবাউট মাই লেজিনেস। কেন এখানে লেজিনেসের সাথে এখানে কি সব? বিকজ আমার আপলোড দিতে প্যারা লাগে। ও তুই আপলোডই দিস না? আমি আপলোডই দিইনি। মানে দেখো, কিছু জিনিস খুবই অটোমেটিক, তুমি আপলোড দিলে মানুষ দেখবেই। আচ্ছা, অনেক কিছুর দিক থেকে মানুষ পছন্দ করুক, গালি দেখ, ভালো রিয়াকশন দেখ, মানুষ দেখবেই, মানুষ ফলো দিবেই। ইট ইজ কনসিস্টেন্টলি হ্যাপেন্স, কনসিস্টেন্টলি হ্যাপেন্স। মানে এখানে কোনো এমন না যে না ঠিক আছে ক্যান ফলোয়ার বাড়তেছে না, তোমার এগুলোকে পাত্তা দেওয়া তেমন একটা উচিত না যে আমার নাম্বার কত হইতেছে। হ্যাঁ, কিছু জিনিস থেকে তুমি এখান থেকে রিচ বুঝতে পারবা বা তোমার পারফরমেন্স বুঝতে পারবা যে তোমার কন্টেন্টটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে, তুমি টার্গেটটা বুঝতে পারবা। বাট তোমার সাবস্ক্রাইবার বাড়তেছে না কেন, দিস শুড বি লেস অফ ইয়ার কনসার্নস। আই আন্ডারস্ট্যান্ড, বাট মানে আমি জাস্ট স্ট্র্যাটেজিক্যাল পার্ট থেকে আমি বলতেছি যে হ্যাঁ, মানে কিছু জিনিস আছে ইউটিউবের মধ্যে প্রেজেন্স থাকাটা ইম্পর্ট্যান্ট। আমিও চাই যে ইউটিউবের মধ্যে প্রেজেন্স থাকুক, অ্যান্ড এটার জন্য আমি ইফোর্টও নেওয়ার ট্রাই করতেছি, অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট। ওকে, ইট ইজ ডেফিনেটলি নাইস যে কেউ একজন রিকগনাইজ করতেছে। ধরো যে তোমার কন্টেন্ট ডাইভার্সিফাইড দরকার, তো তুমি ধরো যে বিজনেসের পয়েন্ট অফ ভিউতে চিন্তা করো, তোমার ইউটিউব থেকেও সেল হতে পারে, ফেসবুক থেকেও সেল হতে পারে, ইনস্টাগ্রাম থেকেও সেল হতে পারে, টিকটক থেকেও সেল হতে পারে। মেক অল দ্য ওয়েজ ওপেন ফর ইউ উইচ ইজ অ্যাভেলেবল ফর ইউ ইন ফ্রি ওয়ে। তোমার জন্য যেটা ফ্রিতে আসে তুমি ওই অপরচুনিটি গ্র্যাব করো, এটাই ইম্পর্টেন্ট। আমিও চাই গ্র্যাব করতে, অ্যান্ড ইট ইজ নেসেসারি। ইউটিউবের মধ্যে 25,000 ফলোয়ার আছে, আমি চাই এটা 1 লাখ হোক, হবে ইনশাল্লাহ। এরকম পয়েন্ট অফ ভিউটা রাখা ইম্পর্টেন্ট। এখন এটা এমন না যে আমি এটা না করলে আপাতত মরে যেতেছি, বাট এটা ইম্পর্টেন্ট। ওকে, একটা জিনিস তুই আমাকে বলবি যে আই রিয়েলি ওয়ান্ট টু নো, তুই টিকটকে আপলোড করিস, রাইট? আমি টিকটকে আপলোড করি। টিকটকে আপলোড করিস না? আমার ফ্যান পেজ আছে, আমার যে ইউটিউবের মধ্যে। টিকটক আপলোড করলে সমস্যা কি? এখন করব, 2025 থেকে আমার প্ল্যান এটা। আমি অনেক আগে থেকে বলতেছি, বাট আমি এখন হায়ার করা শুরু করে দেব। মানে টিকটকে আপলোড করা কেন করিস না? টিকটকে আপলোড আমি করি না, আমার ঢুকতে প্যারা লাগে, বাফার ইউজ করব। ওকে তো করতে হবে না, তোর কেউ একজন। হ্যাঁ, আমি এটাই প্ল্যান করতেছি, একজনকে আমি রাখবো। আমি টিকটকে ঢুকি না, আই হ্যাভ সামওয়ান যেখানে টিকটকে আপলোড করে দেয়। হ্যাঁ, এখন কথা হইতেছে কি যে আমার একটা ফ্যান পেজ আছে, ওইটার গতকাল রাতে আমি চেক করলাম, ওইটার ফলোয়ার 47,000, প্রত্যেকটা ভিডিওর মধ্যে 2 লাখ 2.5 লাখ করে ভিউ আসে। সো আমি ওর সাথে নেগোশিয়েট করার ট্রাই করতেছি, তুমিই পোস্ট করো, তুমি উল্টা আমার থেকে বেনিফিটস নাও, আমার কোনো সমস্যা নাই, আমি কমিউনিকেট করার ট্রাই করতেছি। বাট ইজন্ট ইট বেটার তুই যদি বলিস ভাই পেজটা ভাই আমারে দাও, তোমার কিছু টাকা পয়সা দিব, কষ্ট করছি। আমি অথরিটি নেওয়ার ট্রাই করতেছি, মানে আমি অথরিটি নিলাম, বাট আমি ওকেও দিলাম, কারণ আমি টিকটকে এরকম বসবো না, আমি এটা জানি। বুঝতে পারছি, ও যেহেতু মানে ভালোভাবেই সবকিছু করতেছে, অ্যান্ড এটার ক্ষেত্রে ওর নিজেরও ভালো লাগা কাজ করে। আমি যদি কমপ্লিটলি নিয়ে নেই ওর থেকে অথরিটি, ওর কাছে খারাপ লাগবে, ওর কাছে এমন ফিল হতে পারে যে না ভাই আমি এত কষ্ট করে ফ্যান হয়ে দেন এই কাজটা করছে, মানে ও জাস্ট। এবং এখান থেকে সে এমন না যে কোনো মনিটারি বেনিফিট পাইতেছে না, তো পাইতেছে না, বাট স্টিল আউট অফ লাভ হি ইজ ডুইং দিস। এমন আছে ওর ব্র্যান্ড ভ্যালু বাড়তেছে, এটা তো তোরই বাড়তেছে। হ্যাঁ, এই লাভটা কিপ করাটা ইম্পর্টেন্ট। আমি যদি এখন ওকে টাকা দেওয়া শুরু করে দেই বা ওকে স্যালারি বেনিফিট দেওয়া শুরু করে দেই, হি উড নট ফিল দ্য সেম। ঠিক আছে, তো ইন্টারেস্টিংলি একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, কারেক্ট মি ইফ আই এম রং, তোমার কন্টেন্ট যখন আমি দেখতেছি হিউমার, ওইটা দেখা যাচ্ছে আমি আমার ওয়াইফের সাথে শেয়ার করতে পারতেছি বা আমার ভাইয়ের সাথে শেয়ার করতে পারছি। আবার হচ্ছে আরেকটা ছেলে আছে ডাকো কেন, হ্যাঁ ওর নামটা আমি, ওটা দেখা শেয়ার করতে পারছি। কিন্তু দেখা যাচ্ছে যে কমেডি জনরাতে যখনই কেউ কন্টেন্ট ক্রিয়েট করতে যায়, ও ধরেই নেয় হয়তো বা ইদার আমি কাউকে মারাত্মক রোস্টিং করে একদম ভয়ঙ্কর কিছু করলে ওটা ইদার কমেডি হতে পারে, ওর আমাকে একটু কি বলে মেয়ে নিয়ে একটু মজা নিয়ে ফেলতে হবে, অথবা কি বিলো দ্য বেল্ট যাইতে হবে, তাই না, এমন কিছু করতে হবে, নাইলে তো মজা হয় না। এখন
আমার মানে আই ওয়ানা কনজিউম, আমিও এন্টারটেনমেন্ট চাই, আমিও মজা জোকস আমারও ভালো লাগে, কিন্তু আমি ওগুলো তো কনজিউম করতে পারি না। এখন তুমি কি এটা কি বুঝে শুনেই প্ল্যান করছো নাকি ইট কামস আউট অফ ইউর পার্সোনালিটি? মানে আমিও ওইভাবে চিন্তা করতাম। এখানে দুইটা পয়েন্ট অফ ভিউ আছে ভাই, হ্যাঁ ভাই, তোমাকে বলি। প্রথমত ইসলামিক প্রিন্সিপালস, প্রথমত। সেকেন্ড কথা হইতেছে ইউ হ্যাভ টু বিল্ড এ পার্সোনালিটি। আমার আগে আমারও মনে হতো যে আমি যদি গালাগালি না করতাম, আমি যদি মানুষকে রোস্ট না করি, মানুষের নামে উল্টাপাল্টা না বলি, আমার কমেডি হবে না, আমার ফানি ভিডিও হবে না, আমি এভাবে ভাবতাম। বাট আমি সামহাও 2019-এ একটু ইসলামিক হয়েছি, একটু, তো আলহামদুলিল্লাহ। তো ওইটার কারণে মনে করো যে আমার বেশ কিছু প্রিন্সিপালসে অনেক চেঞ্জ হয়েছে। আমি গিবত বন্ধ করে দিছি, মানুষের ব্যাপারে কথা বলা বন্ধ করে দিছি, বা মনে করো যে আমার গালাগালি অনেক কমে গেছে। নট দ্যাট আমি পারফেক্ট মুসলিম, বাট আমার বেশ কিছু প্রিন্সিপালস আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু হয়ে গেছে, যেটার কারণে যেটা ইম্প্যাক্ট ফেলছে আমার কন্টেন্ট ক্রিয়েশনে। তো ওইখানে বেশ কিছু প্রিন্সিপালস আমার চেঞ্জ হয়েছে। এখন হয়েছেটা কি যে আমিও চিন্তা করতাম যে না ঠিক আছে, রোস্টিং না করলে হয়তো হবে না, বা বদনাম না করলে মনে হয় হবে না, হ্যাঁ, বা মনে করো মেয়ে বা সেক্সুয়াল জিনিসপত্র ইউজ না করলে হয়তো কন্টেন্ট ভালো হবে না। হয়েছে তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এত বছর ধরে কন্টেন্ট বানাইতেছে অ্যান্ড ইট হ্যাভ বিন ভেরি বুমিং। আগে তো কত কিছু আমি মনে করতাম, বাট উইচ অ্যাকচুয়ালি কেম আউট এ ট্যাবু, যেটা অ্যাকচুয়ালি বাস্তব না, যেটা আমরা চিন্তা করছি মনে মনে শয়তান হয়তো আমাদেরই করছে। এটা প্রথম পয়েন্ট অফ ভিউ। ভয়ঙ্কর কথা বলছো। সো সেকেন্ড যে জিনিসটা, ওইটা হয়েছে পার্সোনালিটি বিল্ডিং। তুমি যখন আজকে থেকে 10 বছর পরে তুমি আমাকে চিন্তা করো, আজকে থেকে 20 বছর পরে তুমি আমাকে চিন্তা করো, তুমি জানো না আমি কই যেতেছি, আমিও জানি না আমি কই যেতেছি। হয়তো বা আমি পলিটিক্স জয়েন করতে পারি, হয়তো বা আই কুড বি এ ভেরি বিগ বিজনেস লিডার, অর আই কুড বি এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অথবা সারাদিন দাওয়াতি কাজ করে বেড়াতেছি, আই কুড বি এনিথিং। ইউ নেভার নো আমি 20 বছর পরে কই যেতেছি। আমি যদি এমন একটা পার্সোনালিটি বিল্ড করি উইচ জাস্ট স্ল্যাংস অ্যারাউন্ড অল দ্য টাইম অ্যান্ড অল, আমি তো ওইটা পোর্ট্রে করতেছি না যে আমি 20 বছর পরে কি হইতেছি। ট্রু। হিউমার ডাজন্ট মিন দ্যাট আই জাস্ট ডিস্ট্রয় মাই পার্সোনালিটি। খুব সুন্দর কথা। Humor is something that aligns with my personality. খুব সুন্দর কথা। Personality is something that is part of everything. That is a coalition of everything. তোমার ফিলসফি আছে, আমার ফিলসফি আছে, আমার চিন্তাধারা একটা আছে, আমার আল্লাহ আছে, আমার ফ্যামিলি আছে, আমার অ্যাকশনস আছে। I think about something, I keep knowledge about a lot of things and I have humor. এই সব কিছু কিপ করাটা অনেক ইম্পর্ট্যান্ট। যদি আমি একসাথে এগুলোকে ম্যানেজ করতে পারি, দেন আমি ভেরি পার্সন দ্যাট ইজ ফুল অফ পার্সোনালিটি। আমার যদি পার্সোনালিটি না থাকে, নো ম্যাটার হাউ হিউমারাস মাই কন্টেন্ট ইজ, আই এম এ ব্যাড পার্সন অর আই এম এ পার্সন হু উইদাউট এনি ভ্যালিউস। আমার ভ্যালিউস কিপ করাটা ইম্পর্ট্যান্ট, নো ম্যাটার ওয়ার আই গো, হোয়াট আই কিপ, হোয়াট আই ডু। সো ওই জায়গাতে আমি যদি ভালো হিউমার সাপ্লাই দিই, যেটা সবাই দেখতে পারে, উইচ ইজ নট রিয়েলি সেক্সুয়ালাইজিং, উইচ ডাজন্ট ইনসাল্ট পিপল, উইচ ডাজন্ট রোস্ট পিপল, উইচ ডাজন্ট ইনক্লুড দ্য ব্যাড ওয়ার্ডস, স্ল্যাংস আমি ইউজ করতেছি না, হোয়াট আই এম পোর্ট্রেইং, আই এম পোর্ট্রেইং এ ভেরি হেলদি পার্সোনালিটি দ্যাট আই হ্যাভ। খুব সুন্দর। যেটা আমাকে ইন ফিউচার অ্যান্ড ইন দ্য প্রেজেন্ট টাইম আমাকে বেনিফিট দিতেছে। নট অনলি দ্যাট, আমি বলবো যে কি তুই কিন্তু হিউমারের মাধ্যমে একটা মেসেজ স্প্রেড করিস অনেক সময়, নট নেসেসারিলি প্রত্যেকটাতেই মেসেজ থাকতে হবে সেটা আমি বলতেছি না, বাট আমি দেখছি যে এই যে 5th আগস্টের আগে এবং এই সময় তুই কিন্তু অনেক অ্যাক্টিভ ছিলি, এবং তুই কিন্তু হিউমারের মাধ্যমে অনেক কিছু তুই ছিলি, এবং আরও অনেকেই, ইভেন লেটস সে ফারহান সাদিক, সেও অনেক অ্যাক্টিভ ছিল, সে তো খুবই অ্যাক্টিভ ছিল, এসপি ক্রিয়েশন অনেক হিউমার অ্যাড করছিল, সো তুইও ছিলি, তুই খুব অ্যাক্টিভ ছিলি। সো তোরা কিন্তু মেসেজ দিছিস, তোর খুব ইন্টারেস্টিং মেসেজ দিতেছিলি, মানে আমরা কিন্তু বুঝতেছি মানুষজন যে হ্যাঁ আমরা উই গট ইট, লাইক বাট দ্য ওয়ে তোরা যেভাবে ওটা না আরো ওয়াইড স্প্রেড না, অনেক সহজে আমরা আরো গ্র্যাপ করতে পারে, যেটা কঠিন জিনিসটাকে এমনভাবে বলতেছিস, জিনিসটা ও আচ্ছা, মানে এই যে কি জানে কি সেটা পালাই যাবো, এই যাবো, অনেক টাইপের তুই করছিস জিনিসটা, রাইট? সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। একটা কোয়েশ্চেন হতেছে যে কি, আচ্ছা কন্টেন্ট ক্রিয়েশন করে মানে তুই কি নিজেকে বলবি যে তুই ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশন করিস, বা তুই তো এখন স্টুডেন্ট, সো আমি যদি বলি যে কি ফাইন্যান্সিয়ালি কন্টেন্ট ক্রিয়েশন ইজ ইট এ গুড ক্যারিয়ার টু হ্যাভ? নট ফর এভরিওয়ান। তোমার কিছু জিনিস থাকতে হবে, কিছু জিনিস বুঝতে হবে নিজের ব্যাপারে। আর ইউ রিয়েলি দ্যাট পোটেনশিয়াল ইনাফ? সবার সব জিনিস থাকে না, অ্যান্ড এটা একটা বাস্তব সত্য কথা।
অনেকে প্ল্যান করতে পারে যে আমি আর্টিস্ট হয়ে যাব, আমি গায়ক হয়ে যাব, সিঙ্গার হতে পারবো, আমি বিজনেসম্যান হতে পারবো। নট এভরি ওয়ান ইজ এ লিডার। লিডার ইজ ট্রেন্ড, কন্টেন্ট ক্রিয়েশন ইজ ট্রেন্ড ইন এ লট অফ ওয়েজ। হ্যাঁ, ইউ ক্যান ট্রাই, বাট ইফ ইউ ফেল ইউ নিড টু নো ওয়েন ইজ দ্য কারেক্ট টাইম টু কুইট। বুঝতে হইতে পারে আই হ্যাড ইনাফ টাইম টু ডু কন্টেন্ট ক্রিয়েশন। আজকে থেকে 6 বা 7 বছর আগে আমি প্র্যাকটিস করা শুরু করছি, উইচ ওয়াজ লাইক আমার যখন বয়স 17 বছর বয়সে আই হ্যাভ প্লেন্টি অফ টাইম টু প্র্যাকটিস কন্টেন্ট ক্রিয়েশন অর ট্রাই এ নিউ বিজনেস অর ডু সামথিং এলস। আমার অনেক কিছু ট্রাই করে স্কোপ থাকে অ্যান্ড আই হ্যাড দ্য টাইম টু গ্র্যাব দ্য অপরচুনিটিস। আমার যদি অপরচুনিটি থাকে গ্র্যাব করার অ্যান্ড আমার কাছে সময় থাকে, আই ডু ইট। বাট তোমাকে একটা এক্সাম্পল বলি, আমার ফ্রেন্ড লাখ লাখ টাকা খরচ করছে কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে, 12 বছর ইউটিউবিং করছে, 1 টাকাও কামাতে পারে নাই। সিরিয়াসলি। সো দের আর পিপল, অ্যান্ড ওর কন্টেন্ট যে আমাদের পছন্দ হতো এরকম না, আমরা ফ্রেন্ড, তারপরে আমরা বলতাম যে কন্টেন্ট ভালো লাগে না। সবার সব জায়গাতে সব কিছুতে সাকসেসফুল হওয়ার ক্যাপাসিটি থাকে না, অ্যান্ড এটা যদি আমরা বিশ্বাস করতে পারি এটা আমাদের জন্য ভালো। এই জায়গাটা বুঝতে হয় যে আমাদের লিমিটেশন। আমি হয়তো বা আরেকটা জিনিসের জন্য তৈরি। হ্যাঁ, আমি আমার আরেকটা জিনিস, সবাই তো আর পেন্সিল না, সবাই একটা রাবারও না, সবাই একটা ইরেজারও না। এক একজনের রোল এক এক রকম। সাম পিপল আর গুড অ্যাট দেয়ার জব, সাম পিপল আর গুড অ্যাট দেয়ার বিজনেস, সাম পিপল আর গুড অ্যাট লিডিং, সাম পিপল আর গুড অ্যাট কন্টেন্টস। এক একজন এক একভাবে তৈরি। তোমার ডেফিনেটলি এক্সপ্লোর করাটা ইম্পর্টেন্ট, টু আন্ডারস্ট্যান্ড যে আমি অ্যাকচুয়ালি কিসে ভালো। আমি যদি কিছু এক্সপ্লোর না করি তাহলে আমি বুঝবো না আমার ট্যালেন্ট আছে নাকি নাই, আমার স্কিল আছে নাকি নাই, আমার এই জিনিস ভালো নাকি লাগে না। আমি যদি এক্সপ্লোর না করি আমি এইসব জিনিসগুলো জানবো না। বাট টু নো যে আমি কি অ্যাকচুয়ালি পছন্দ করি, কি অ্যাকচুয়ালি আমি ভালো পারি, তখন আমি আমার নিজের ব্যাপারে ভালো জানতে পারি অ্যান্ড আই কুড অ্যাকচুয়ালি ওয়ার্ক অন হোয়াট আই অ্যাকচুয়ালি লাইক। তখন ওটা হতে হতে ম্যাস্টারি হয়ে যায়। হ্যাঁ, ফর এক্সাম্পল ভাই তোমাদের দুইজনকে জিজ্ঞেস করি, ডু ইউ লাভ ইউর ওয়ার্ক? অ্যাবসলিউটলি, তাই না? তোমরা যদি তোমাদের কাজকে তোমাদের অনেক ভালো লাগে, ডু ইউ এভার ফিল লাইক ইউ আর ওয়ার্কিং? নেভার। না, মানে যখন কাজ সেই হইতে থাকে তখন তো ভালো লাগে। হ্যাঁ, সো কাজ সেই হইতেছে, অর ইউ আর ফিলিং চ্যালেঞ্জড, অর তোমাদের মধ্যে অনেক কিছু কাজ করতেছে, ইউ অ্যাকচুয়ালি এনজয় ইট, রাইট? তোমার যেই কাজ করতে ভালোই লাগে না, হাউ দ্যাট কুড বি ফাইন্যান্সিয়ালি বেনিফিশিয়াল, তাই না? সো তোমার যেই কাজ করতে তুমি এনজয় ফিল করো, দ্যাট উড জেনারেট ইউ মানি অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। আমি এখানে একটু করে দিই, হ্যাঁ, বিকজ এই ইন্টারপ্রিটেশনটা দেখা যাবে অনেকেই হ্যাঁ ভুল করে। নো প্রবলেম, ইভেনচুয়ালি সবাই ট্রাই করে শেষ পর্যন্ত আল্লাহ তাদের ঠিক জায়গাতে নিয়ে আসবে। এই যে একটা থট আছে, থটটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে মোর দেন 90% অফ দ্য জবস দেখা যাবে আমি সারাদিন যে যতগুলো কাজ করব তার মধ্যে দেখা যাবে 90%-এর উপরের কাজ এমন কাজ হবে যেটা হয়তো আমার করতে নাও ভালো লাগতে পারে। এইটার মানে কিন্তু এইটা না, মানে আই আন্ডারস্ট্যান্ড ও যেটা বলতেছে এটা বিগার পিকচারে কথা বলতেছে। আমি ছোট মাইক্রো করে যদি কথা বলি, এমন ছোট কাজ হয়তো এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে। যেমন আমি বললাম যে ভাই আমার মিটিং আছে ক্লায়েন্টের সাথে, ফিজিক্যালি উনি আসছেন, আপনার সাথে 2 ঘন্টা কথা বলবেন, অনলাইনে করলে ভালো হইতো। ওকে, হ্যাঁ, আবার 2 দিন পর অনলাইনেও ভালো লাগতেছে না, ওনাকে একটু লিখে পাঠিয়ে দেন। আমার তো মাঝে তুই আমার কথা বলতেছিস, তুই এরকম খারাপ কেন, খোটা মানুষ কেন? কিছু জিনিস থাকে, মানে ইন এ লার্জ পিকচার ইট ইজ জাস্ট ফুল অফ ব্যাড অ্যান্ড গুড ইমোশনস। এক্স্যাক্টলি। না, আমার কাছে মনে হয় কি 90%-এর উপরে এমন জিনিস যেগুলো কিনা অ্যাপারেন্টলি একজন মানুষ যে কিনা চিল করতে চাবে তার চোখে হইতেছে ভাই এগুলা ঝামেলাই, কিন্তু এক্স্যাক্টলি ওই 5% যে একটা অ্যাচিভমেন্ট, ওই যে 2% যে একটা অ্যাচিভমেন্ট, এই 98% এরকম হার্ড ওয়ার্কিং এর পরে ওই 2%-এর অ্যাচিভমেন্টের ফিলিং এত মজা যে দেন আই এম লাইক ওকে, আমার নেক্সট 98% কষ্টের কাজ কখন করব। এখানে ভাই আমার একটা এক্সাম্পল বলে, আমি কন্টেন্ট ক্রিয়েশন করে টাকা কামাই, ঠিক আছে? সো এখানে একটা ব্যাপার থাকে, আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনকে অনেক বেশি এনজয় করছি আমার লাইফে। আমি আমার লাইফে এমনও দিন বা এমনও রাত আমার গেছে যেদিন আমার জ্বর, আমি উঠতে পারতেছি না, ওদিন আমার কন্টেন্ট বানাইতে হয়েছে, অ্যান্ড ইট পেড মি ভেরি গুড ফাইন্যান্সিয়ালি। এইটা আমাকে অনেক বেশি রেজাল্ট দিছে। মানুষ হয়তো বুঝে না, মানুষ হয়তো বলে কী করতেছে হ্যান ত্যান হাবিজাবি। আমি নিজেও রিয়েলাইজ করি নাই যে আই অ্যাকচুয়ালি ওয়ার্ক হার্ড। আমার একটা মাস গেছে আমি কারোর সাথে দেখা পর্যন্ত করতে পারি না, বিকজ আই হ্যাড টু ওয়ার্ক।
আই হ্যাড টু ওয়ার্ক অন দ্য কন্টেন্টস অ্যান্ড অল, আমার প্রচণ্ড ফোকাস থাকতে হয়েছে এইসব কাজের ক্ষেত্রে। সো অ্যাট দ্য এন্ড যখন এটা রেজাল্ট দিছে, পিপল ফোকাস অন দ্য রেজাল্টস, না তো ভালোই করতেছে, হ্যাঁ অনেক কিছু দিস ইজ লাইফ। হ্যাঁ, অ্যান্ড আমি নিজেও মনে হয়েছে যে আমি কী করছি, আমি তো কন্টেন্টই বানাইছি, কিছু তো আমার কিছু করে নাই। ব্যাক অ্যান্ড ফোর্থ 2-3 বছর 4 বছর পরে ওয়ার আই অ্যাম রাইট নাও, যখন আমি এই জায়গাতে দাঁড়াই, আলহামদুলিল্লাহ করছি তো, ওয়াও, মানে ওটা হার্ড ওয়ার্ক আসলে আমি এখন রিয়েলাইজ করি। সো আপনি যে ভালো কিছু করতেছেন, আপনি রিয়েলাইজও করবেন এটা হার্ড ওয়ার্ক, দ্যাট হ্যাপেন্স, দিস ইজ ইম্পর্টেন্ট। আর আমার কাছে মনে হয় কি জানি, সত্যি কথা বলতে, যে মানে বলা যায় হার্ড ওয়ার্ক পেইজ অফ, আমার কাছে মানে হার্ড ওয়ার্ক ডেফিনেটলি পেইজ অফ ওয়ান ওয়ে অর আদার। যেরকম যদি আমার কথা বলে যে আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছিলাম অনেক বছর আগে, 14 সালে, তো তখন তো টাকার মুখ দেখিনি, টাকার মুখ তো আমি মনে কর যে আমার জীবদ্দশায় কন্টেন্ট ক্রিয়েশন ওই সময় আমি দেখিনি, আমি দেখি এখান থেকে টাকা আসা সম্ভবই না এখন এই মুহূর্তে। ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, ওই সময় আমি রাফায়েত ভাইয়ের সাথে কথা বলতাম 2015 সালে, আই রিমেম্বার। ভাই আমি একটা স্বপ্ন দেখি যে আমাদের দেশে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার হবে, যেটা আমি বাইরের দেশে দেখি। রাফায়েত ভাই বলতো দেরি আছে এগুলা হইতে, এটা মনে হয় পসিবল না। তখন রাফায়েত ভাই হইতেছে এমএনসিতে জব করে, একটা বড় কোম্পানিতে জব করে। অ্যান্ড আমার তখন ওই সময় থেকে খুব ইচ্ছা, বাংলাদেশ থেকে যদি হইতো এরকম, কারণ বাংলাদেশে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার নেই, অথবা সালমান আছে, তখন আসিফরা ছিল, ভাই ব্রাদার্স অ্যান্ড হোয়াট নট। বাট এইটা মানে হাতে গোনা আমার মানে বুঝছিস, ওখানে আমরা ভিশনও দেখতে পারতেছি না যে এটা কি আদৌ পসিবল কিনা, রাইট? বাট এখন কিন্তু আমরা খুব অনেকে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে এবং এটা ওইটা ভকট চকর। এখন বলার উদ্দেশ্য হচ্ছে ওই সময় তো আমি অনেক কষ্ট করছি এটার পিছনে, যেটা বলার মতো না। অনেক কষ্ট করছি, অনেক এক্সপেরিমেন্ট করছি, অনেক রিসার্চ করছি। আমি যে লেভেলে রিসার্চ করছি মানে 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 এত মানে আমি মনে করি 2014 সালে ইভেন আমার কন্টেন্ট বুস্টও করতাম। সিরিয়াসলি, বুস্টিং করে কি লাভ হয়? তখন তো আমাকে গাইড করার কোনো মানুষ নাই। কেউ বলবে যে না ভাই বুস্টিং করিস না, বট নিস না। এমনও হয়েছে, আমার একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ছিল, অ্যাকচুয়ালি আই থিঙ্ক 2014 সালে প্রবাবলি আই বট সাম বটস। সিরিয়াসলি, মাই ফ্রেন্ড সাজেস্টেড যে কি হ্যাঁ এটা সমস্যা নেই, আর হ্যাঁ ঠিক আছে করি নেই। তখন এত অ্যাডভান্স লেভেলের কিছু, এই যে এখন আমরা ওয়াচ দেখি, রিলস দেখি, হ্যান্ড দেখি, নাথিং। সো তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কি প্রত্যেকটা স্টেপ রং করে মনে কর অ্যাডস দিয়েছি, তারপর অ্যাড দিয়ে লাভ নাই, কেন লাভ হয় না? কারণ এইটা। সো আই বার্ন সো মাচ মানি, দেন আই এম লাইক, ওইখানে আই ডিড নট মেক এনিথিং, বাট ওইখানের যে এক্সপিরিয়েন্স অ্যান্ড লার্নিং অ্যান্ড আমার নেটওয়ার্ক কিন্তু হয়েছে ঠিকই। যেমন আই ডোন্ট নো তুই তখন আমাকে চিনতি কিনা যখন তুই শুরু করছিলি বা ওই সময়, বাট আই নো এখনের যারা অনেক কন্টেন্ট ক্রিয়েটার, তখন হচ্ছে ভাই আমি কিন্তু আপনার নাফব্রোতে গেছি লাইক হোয়াট, মানে যে আসলেই, কারণ ওই সময় তো ওইটা আমাকে এখন পে অফ করে অনেক বেশি, যে এবং ওইটার যে এক্সপিরিয়েন্স, ওটার যেই নলেজ, লাইক অনেকে বলে মানে আমি যার সাথেই কথা বলি, একজন আজকে বলছে ভাই একটু অডিট করে দেন তো মানে কন্টেন্টটা, আমি টুক মি 5 minutes টু অডিট দিস, ভাই এটা হবে না, আপনি যখন এটা দেখতেছেন এখানে চোখ আই লেভেল বরাবর দেখেন, এটা আমি চিন্তা করতে চাচ্ছি, এটা আমি কখন জানলাম, আমার কখন এটা মাথায় আসছে, কখন স্টাডি করছে, এটা তো আমি কোনো বই পড়তেছি না, কিন্তু আমার মুখ থেকে ভরভর করে আসতেছে কীভাবে। দেন আই রিয়েলাইজ মানে আসলেই যে এক্সপিরিয়েন্স বলি হোয়াটএভার ইট হার্ড ওয়ার্ক অ্যান্ড হোয়াটএভার, লাইক ইট, আপনি যেটা জানেন মানে যেই জিনিসে আপনি একটু হলে স্টাডি করেন বা যেটা স্টাডি করেন, ইট নেভার গোজ ইন টু ভেইন, ইট ওয়ার্কস। আমি ধরেন যে আমার গ্রাফিক ডিজাইনিং নিয়ে আমার পড়ার কথা ছিল, তখন ফ্রিল্যান্সিং অনেক ট্রেন্ডি, ফ্রিল্যান্সিং ইজ এ ভেরি ট্রেন্ডি টপিক ইন বাংলাদেশ ইন অল দ্য টাইমস এখনো পর্যন্ত। সাকসেস রেট কত ওইটা নিয়ে ডিবেট আছে, অনেক হাই একটা ডিবেট আছে, কারণ লো এন্ট্রি না, মানে লো এন্ট্রি। বাট আমি বলি আমার ফ্রিল্যান্সিং নিয়ে তখন প্ল্যান ছিল, সো আমি হলো একটা কোর্সে ঢুকছি, আই লার্নড অ্যাবাউট কালার থিওরি, মিউজিক থিওরি, কীভাবে কী কাজ করে হ্যান ত্যান। আমি ফ্রিল্যান্সিং করে 1 টাকা কামাই নেই, বাট আমার যখন কন্টেন্ট ক্রিয়েশন আমি ঢুকছি তখন ইট বেনিফিটেড মি ইন দ্য ওয়ে যে না ঠিক আছে এটা কিভাবে কাজ করে, মিউজিক থিওরি কিভাবে আসে, কালার থিওরি কিভাবে আসে, আমার ব্যাকগ্রাউন্ডে যে এটা আছে এটা কিভাবে কাজ করে। সো অনেক কিছু আমাকে বেনিফিট করছে। আল্লাহ আপনাকে কোন জায়গা থেকে রিজিক দেয় ওইটা আপনি কখনো ফিগার আউট করতে পারবেন না। আমরা বলি না যে হ্যাঁ ফাইন্যান্স হ্যান ত্যান হাবিজাবি, আমার প্ল্যান ছিল যে না ঠিক আছে আমি ফ্রিল্যান্সিং করে কোটি টাকা কামাবো, আমি এখন কন্টেন্ট ক্রিয়েটার,
রাইট, মানে তুই আসলে প্ল্যান করছিলি যে মানে তোর এটাই ইয়া ছিল যে ফ্রিল্যান্সিং থেকেই টাকা কামাবো। হ্যাঁ, এখন শিফট করছিল কি যে আমার প্ল্যান ছিল সবসময় যে আমি একটা পয়েন্ট অফ টাইমে আমি তো বিজনেসে জয়েন করবো, বিকজ বিজনেসের মধ্যে আপনার যে রিজিক থাকে তার 10 ভাগের 9 ভাগ টাকা থাকে। সো আলটিমেটলি আমার বিজনেসে শিফট করতে হবে। সো তখন আমার প্ল্যান ছিল ফ্রিল্যান্সিং নাই, এখন আমার প্ল্যান হলো কন্টেন্ট ক্রিয়েশন থেকে আমি বিজনেসে শিফট করবো। সো থিংস চেঞ্জ, প্ল্যানস চেঞ্জ। আর আমরা বলি না হার্ডওয়ার্ক পেজ অফ, স্ট্র্যাটেজিক হার্ডওয়ার্ক পেজ অফ। আমরা যখন একটা প্রপার প্ল্যান নিয়ে আগাই, আমরা যখন প্রপারলি বুঝি যে হোয়াট উইল পে মি অফ, দ্যাট পেজ অফ। আমাদের সবকিছুই টাকা দেয়। আপনি রিক্সা চালালে ওইটাও হার্ডওয়ার্ক, আপনি বিজনেস করলে ওইটাও হার্ডওয়ার্ক, আপনি যেটা করবেন ওইটাই তো হার্ডওয়ার্ক, বাট উইচ প্লেস দ্য মার্জিনস, রাইট, এটা বোঝানো ইম্পর্টেন্ট। আপনার বুঝতে হবে যে ইট ইজ নট অ্যাবাউট জাস্ট দ্য হার্ডওয়ার্ক, বাট ইট ইজ অলসো অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল গেমস। আপনার টাকার অ্যামাউন্টটা তো বুঝতে হবে। মানি ইজ এ গেম, মানি ইজ এ ভেরি বিউটিফুল গেম দ্যাট ইউ নিড টু নো। টাকার বেশ কিছু ফিলসফি আছে যেগুলো বুঝতে হয়। ইট ইজ নট অ্যাবাউট দ্য কন্টেন্টস, ইট ইজ নট অ্যাবাউট দ্য ওয়ার্ক দ্যাট ইউ ডু, বাট ইট ইজ অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য মানি ইটসেলফ। টাকা সাইলেন্স পছন্দ করে, টাকা ইন্ট্রোভার্ট, টাকা শো অফ পছন্দ করে না। বেশ কিছু কাহিনী আছে। What are you saying? Hey, please explain. So, আপনি যখন বলবেন যে টাকা কিভাবে ফাংশন করে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড মানি ইন ইটসেলফ। টাকা কখনো পছন্দ করে না যখন আপনি বলেন যে হ্যাঁ আমি গাড়ি কিনছি, বাড়ি কিনছি। যখন আপনি টাকাকে এইসব বলেন, টাকা আনকমফোর্টেবল ফিল করে, টাকা কমে যায়। কিভাবে? Because টাকা doesn't like it. What does mean? Explain. এভাবে ছুড়ে দিতে পারিস না, এটাকে এক্সপ্লেইন করতে হবে তো কারো। এখন দেখেন, যে মানুষটা ধরেন ইন্ট্রোভার্ট, আমি টাকাকে একটা মানুষ হিসেবে কাউন্ট করি। আপনি ধরেন একটা মানুষকে বসায় রাখছেন, আপনি অনেক পটর করতেছেন যে না ঠিক আছে আমি হ্যান্ড করছি ত্যান করছি, ও আনকমফোর্টেবল ফিল করবে, ভাই কি করতেছে, কেন রে এরকম বলতেছে কেন। ও আস্তে আস্তে দেখবেন আপনার সাথে ডিস্টেন্স বানানো শুরু করে দিচ্ছে। মানি ওয়ার্কস দ্য সেম ওয়ে। মানি লাইকস টু স্টে সাইলেন্ট। টাকা কখনো এটা চায় না যে আপনি ওর পিছনে দৌড়ান। হি ইজ এ ইন্ট্রোভার্ট। ও চায় যে আপনি ওকে আপনার পেছনে রান করান ইন এ ভেরি ট্রেমেন্ডাস গুড ওয়ে। আপনি কখনো এরকম চিন্তা করবেন না যে না ঠিক আছে আমি হার্ডওয়ার্ক করলে টাকা আসবে, তাহলে আপনি জব সাইকেলে পড়ে যাবেন। তাহলে আপনি ওই যে মাস শেষে 30,000 টাকা আসবে ওইটার মধ্যে ওই সাইকেলে পড়ে যাবেন। মানে উইল ট্রিট ইউ দ্য সেম ওয়ে। আপনি চিন্তা করবেন উই হ্যাভ এ ভেরি ইন্টারপার্সোনাল কানেকশন। টাকার সাথে আমার ব্যক্তিগত একটা ভালো সম্পর্ক আছে, টাকার আমার সাথে একটা ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে। ইট ইজ নট অ্যাবাউট হাউ মাচ মানি ডু আই মেক, বাট ইট ইজ অ্যাবাউট দ্য আপস অ্যান্ড ডাউনস দ্যাট আই হ্যাভ। এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। ওয়ান্ডারফুল। আমি কয়েকটা জাস্ট বইয়ের নাম বলবো, যারা দেখতেছে এটা পড়লে আপনারা অন্য লেভেলে আর কি জিনিসটা চিন্তা করতে পারবেন। সো ব্যাপারটা ও যেটা বলতেছে, এবং তোর যে অনেক বই পড়ে, বই পড়া নিয়েও এত বই পড়ে যে সে নিজে একটা বইও লিখে ফেলছে। সো কয়েকটা বই আছে যেটা আমি রেকমেন্ড করবো। একটা হচ্ছে The Almanac of Naval Ravikant, এটা হচ্ছে সাইকোলজি অফ মানি, আর একটা হইতেছে দ্য আনফেয়ার অ্যাডভান্টেজ। এই তিনটা যখন পড়তে পারবেন, আমি কেন বলতেছি, বিকজ আমরা যেভাবে টাকাকে চিন্তা করি আসলে টাকা এভাবে ওয়ার্ক করে না। যেটা বলতেছি, কিছু লেভারেজ আছে, কিছু যেমন হইতেছে যে ফর এক্সাম্পল অনেক কিছু ব্যাপার আছে। আপনি এই বইটা পড়তে পারলে লাইক অনেক কিছু বুঝতে পারবেন যে কিভাবে লেভারেজ ইউজ করবেন, কিভাবে একটা ইকোসিস্টেম তৈরি হয়। মানে আপনি যদি মানি হ্যাজ ইটস ওন রুলস, ওন সেট অফ রুলস। আমরা এই জিনিসটা বুঝি না। আমরা সবসময় চিন্তা করি কি যে হ্যাঁ আমি কাজ করব, আমাকে টাকা দেওয়া হবে। এভাবে কাজ করে না। মানি হ্যাজ ইটস ওন সেট অফ রুলস দ্যাট মানি ফলোস অ্যান্ড উই নিড টু ফলো, উই নিড টু আন্ডারস্ট্যান্ড। টাকার ফিলসফি যদি আমরা না বুঝি, টাকা গ্রো করে না। আমরা যখন চিন্তা করি যে না ঠিক আছে জাস্ট মানে আমরা কাজ করলেই হবে, আমরা কন্টেন্ট বানাইলেই হবে, এভাবে টাকা রান করে না। অনেক এক্সাম্পল আপনি ইতিহাসে পাবেন। মাইক টাইসনের 1995 মধ্যে কত মিলিয়ন টাকা ছিল, এখন ওর কাছে প্রবাবলি 1 or 2 মিলিয়ন টাকা আছে যতটুকু আমি জানি। আমার ইনকারেক্টও আমি হতে পারি, বাট এরকমই ওর যা ছিল তার থেকে 90% এখন নাই, বিকজ হি ডাজন্ট নিউ দ্য ফিলসফি অফ মানি, কীভাবে রান করে। বেসিক কিছু জিনিস থাকে, টাকার কম্পোনেন্টসটা কি, টাকা কীভাবে ফাংশন করতেছে, এগুলো তো আমার বুঝতে হবে। সো ইট ইজ নট অ্যাবাউট জাস্ট দ্য মানি, it is not just about the work, it is about the understanding philosophy of money and work. দুইটা একসাথে ফাংশন করে, বাট দুইটা আলাদা জিনিস। মানি একটা আলাদা কম্পোনেন্ট, ওয়ার্ক একটা আলাদা কম্পোনেন্ট। দুইটাকে দুই জায়গাতে রেখে বুঝতে হয়। কন্টেন্ট ক্রিয়েশন আমি অনেক করতে পারবো।
আমার এই জায়গাটা বুঝতে হবে। ফর এক্সাম্পল রাইট নাও দ্য হাইস্ট পেইং থিং দ্যাট পেজ মি রাইট নাও ইজ কন্টেন্ট ক্রিয়েশন। আমি যখন যেটা থেকে আমি সবচেয়ে বেশি টাকাটা কামাই রাইট নাও, এটা হলো আলহামদুলিল্লাহ কন্টেন্ট ক্রিয়েশন। এটা আজীবন থাকবে না, এটা আমার সেন্স করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন কুড মেক মি ইনফ্লুয়েন্স মিলিয়নস অফ পিপল, বাট টাকার যে ফাংশনালিটিটা আমার যদি আমার ফুল পোটেনশিয়ালে রিচ হইতে হয়, আমার টাকার জায়গাটা বুঝতে হবে। হাউ মানি কুড পে মি মোর মানি, এই জায়গাটা বুঝতে হবে। সো ওই জায়গাতে আমার নিজেকে এডুকেটেড বানাইতে হয়। আমরা অনেক বলতে পারি ফাইন্যান্সের ব্যাপারে এইটা, মার্কেটিংয়ের ব্যাপারে এইটা, বিজনেসের ব্যাপারে এইটা, কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে এইটা, বাট নিজের জায়গা থেকে সবগুলো ফিলসফি আন্ডারস্ট্যান্ড করাটা ইম্পর্ট্যান্ট। ইনফ্লুয়েন্সিং একটা জিনিস, টাকা একটা জিনিস, কাজ একটা জিনিস, ফ্যামিলি একটা জিনিস, সবই একটা জিনিস। তুইও ডায়লগটা মারতো, টাকা মানুষের কইলে যায়। আমি চিন্তা করতেছিলাম আজকে যাক ভালো হইলো তুই আমাদের কোটাটা পূরণ করলি, আসছোস টাকা নিয়ে কথা বললি না, তাহলে তো আমার অডিয়েন্স বলবে যে ভাই হইলোটা কি। এখানে টাকা নিয়ে আমি একটা সুন্দর একটা কথা শুনছিলাম। টাকার কাজ কি? টাকার কাজ হচ্ছে আপনার জন্য আরো টাকা নিয়ে আসা। যদি এভাবে করাইতে পারেন তাহলে টাকা প্রপার কাজ করবে। মানে টাকার প্রপার জব হচ্ছে আরো বেশি টাকা নিয়ে আসা। কিন্তু ওকে এই জব ছাড়া যদি অন্য জব দেয়া হয় তাহলে ও তো আসলে মানে বেসিক্যালি মানে বেসিক্যালি ইউ আর টকিং অ্যাবাউট ওয়েলথ, রাইট? আমরা আসলে যে ইনকাম বা যেটা এই জন্য তো মানে আমরা যদি জাস্ট স্ট্রেস করে যে অনেক টাকার ব্যাপারে শেখানো হয়েছে, পড়লে কি শেখানোই তো হয়, আমরা ম্যাথের সময় শিখছি যে রহিম নিয়ে গেছে এত টাকা, এত দ্যাটস ইট, লাইক ইন্টারেস্ট বেসড কিছু আমরা ম্যাথটা শিখছি, বাট ইয়া উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট মানি, ফাইন্যান্সিয়াল। এখানে আরো যেই জিনিসটা আমরা অ্যাভয়েড করি ওইটা হলো হ্যাপিনেসের যে ব্যাপারটা। আমাকে কিছুদিন আগে আমি একটা সার্কেলের মধ্যে বসছি, ওইখানে আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড টাকা নিয়ে সবাই ব্যস্ত, টাকা নিয়ে সবসময় গসিপ হয়, আপনাদের এখানে হয়, আমাদের ওইখানে হয়, সব জায়গাতে ভালোই হয়, আমাদের এখানে খারাপ, এখানে তো আরো বেশি হয়, সমস্যা না। এখন ওই সাইকেলে যখন আমি বসছি, দ্য ভেরি ট্রেন্ডি একটা ব্যাপার হলো কি যে গাড়ি কিনতে হবে, বাড়ি কিনতে হবে, বিদেশে ঘুরতে যেতে হবে। এইভাবে আবার আমাদের হয় না, ওইভাবে হয় না। ইউ আর মোর ইনটু গ্রোয়িং বাট দে আর মোর ইনটু এক্সপেন্সেস। বাট কিছু কাহিনী বোঝার আছে যে ওরা আমাকে এমনভাবে ফিল করাইতেছে যে গাড়ি যদি আমি না কিনি তাহলে আই এম হ্যাভিং এ ভেরি পুর ওয়েলদি লাইফ। আমি যদি বাড়ি কিনতে না পারি তাহলে আই এম হ্যাভিং এ ভেরি পুর হেলদি লাইফ। আমি যদি ধরেন যে বিদেশে ঘুরতে না যাই, 10টা দেশে ঘুরতে না যাই, 15টা দেশে ঘুরতে না যাই, তাহলে আই এম হ্যাভিং এ ভেরি ব্যাড টাইম উইথ মাই লাইফ, উইথ মাই মানি। ও মাই গুড গড, আমাকে এইভাবে ওরা হ্যাপিনেস ডেফিনেশনটা দিতেছে, উইচ অ্যাকচুয়ালি মেড মি ফিল ব্যাড কারেন্টলি। পরে যখন আমি বাসায় আসলাম, বাসায় আসার পরে আই ওয়াজ হ্যাভিং এ ভেরি গুড টাইম। 1টার দিকে আমি চা নিয়ে বসছি, আই এম হ্যাভিং এ ভেরি হেলদি বডি। আমার টাকা পয়সার আলহামদুলিল্লাহ যেটাই ব্যাংকের মধ্যে আছে অভাব নাই। আমি যদি রাইট নাও কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে যাই, আই কুড অ্যাভয়েড ইট। আমি ওইটা দিয়ে টাকা দিয়ে সলভ করতে পারবো, অ্যান্ড আই হ্যাভ ইনাফ মানি টু স্টার্ট এ নিউ বিজনেস অর সামথিং। আমার পজিশনে আলহামদুলিল্লাহ, দিস ওয়ার্ড আলহামদুলিল্লাহ, এই জায়গাটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে ফুলফিলই করতে পারে না। স্পেশালি যখন আমরা টাকার ব্যাপারে কথা বলি, টাকার কিছু ফ্র্যাকশন থাকে, আলহামদুলিল্লাহ দেন ইউ গ্রো। আমরা এটাই করতে পারি না। কিছু মারবো ওর গায়ে আমি সামথিং, হ্যাঁ বলতে থাক। তো আমরা যেই জায়গাতে আমার আলহামদুলিল্লাহ বলার কথা, আলহামদুলিল্লাহ দেন ইউ গ্রো, হ্যাঁ এক্সপ্লেইন। আমি যদি শুকরিয়া আদায় না করি, কোরআনের একটা স্ট্রং একটা আয়াত আছে যেটা আপনাদের বোঝাটা ইম্পর্ট্যান্ট, আমার বোঝাটা ইম্পর্ট্যান্ট। তুমি যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাকে আরো বেশি বাড়ায় দিব। এই জায়গাটা যদি আমরা ভালো করে ক্যাচ করতে পারি, উই ডোন্ট নিড এনিথিং এলস। রাইটলি সেড, মানে তুমি যখন শুকরিয়া করবা তখন আল্লাহ তোমাকে বাড়ায় দিবে আলহামদুলিল্লাহ। মানে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এইটা আমি বলবো যে এটা শুধুমাত্র টাকায় না, এটা সবকিছুর ক্ষেত্রে। সময়, আমি বলছি ভাই আমি সময় পাই না। আমি যখন যতটুকু সময় পাচ্ছি সেটাতে শুকরিয়া করতেছি। আমার ফ্যামিলি রিলেশনশিপস না, আমি যতটুকু বলতেছি না আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে রিলেশনশিপস অনেক ভালো, যেইটাই আমরা অ্যাপ্রিসিয়েট করতে থাকি, যতটুকু পাইছি এটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করতে থাকি, ওইটার মধ্যেই আসলে একটা বারাকা চলে আসে। আর এইটা তো আসলে অ্যাজ এ মুসলিম আমরা এইভাবেই বিলিভ করি, এইটাই তো আমাদের মুসলিমের আছে কি, তাই না, একটা ঈমান বিশ্বাস।
জাপানিজদের একটা মানে কনসেপ্ট আছে, এটা খুব মজা লাগে। ওরা হয়তো বুঝে না বুঝে এটাই করতেছে। ওরা বলে কি আরিগোতো মানি, এটা হচ্ছে থ্যাংক ইউ মানি। হ্যাঁ, ওরা টাকা ট্রানজেকশনের সময় বা টাকা ট্রানজেকশন করে ওরা থ্যাংক ইউ দিচ্ছে। মানে কি এখন ওরা টাকাকে থ্যাংক ইউ দেয়, গডকে থ্যাংক ইউ দেয়, কি করে, কিন্তু দে আর অলওয়েজ ইন এ প্রসেস অফ থ্যাঙ্কিং, গ্র্যাটিটিউড যেটা আসে। সো ইয়া, এখন তুমি জাস্ট এটারে বিগার পিকচারে দেখো, টাকার আসলে সোর্সটাকে, টাকা না তো রিজিকের সোর্সকে, তাকেই জাস্ট আমি একদম সিম্পল একটা বলে দিই। ওকে বন্ধু, হ্যাঁ, টাকা কামাইতে চাও, ইফ ইউর মুসলিম, টাকা কামাইতে চাও, 3টা জিনিস আছে, এবং এটা আমার কথা না, এটা একদম প্রুভেন ট্র্যাক রেকর্ড। আমি জাস্ট মানে if you want to make money, just do these 3 things. Okay. Dua, donation, gratitude. That's it. You'll have money in no time. এবার আমি একটু এক্সপ্লেইন করি। First of all, you have to pray, you have to be patient. সূরা বাকারাতেও আছে যে seek মানে পেশেন্স এবং prayers, right? So একটা কথা হচ্ছে কি, লেটস সে এখন আমি at this moment ফাইন্যান্সিয়ালি আমি এখন ভালো অবস্থায় নাই, রাইট? আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কি ভান্ডারের কোনো রিজিকের ভান্ডারের অভাব আছে? আমার না অভাব আছে, উনার তো নাই। সো অ্যাস্ক হিম না, নাম্বার 1। নাম্বার 2 হইতেছে কিপ অন ডোনেটিং। আমি ছোটবেলায় ক্লাস 9 আর 10-এ যখন কোচিংয়ে পড়তাম, তো কোচিংয়ের ভাইয়ারা অবশ্যই দে ওয়ার গেটিং পেইড না, তো তারা হইতেছে আন্ডারস্ট্যান্ড তারা স্টুডেন্টস ছিলেন, বাট দে ওয়ার গেটিং পেইড। আই রিমেম্বার ওয়ান ডে একটা ভাই বলতেছে যে কি, আমি যেদিন বড় লোক হব, যেদিন আমার অনেক টাকা থাকবে, সেদিন আমি দান করব। তো আমি চিন্তা করলাম যে আপনি তো এখন কামাচ্ছেন, মনে মনে চিন্তা করতেছিলাম যে আপনি তো এখন কামাচ্ছেন, 1000 টাকা হোক, 2000 টাকা হোক, ইউর আর্নিং সামথিং। ইটস নট অ্যাবাউট যে আমার চাঙ্ক অফ মানি, আমার যেদিন 1 কোটি টাকা হবে সেদিন আমি 50,000 টাকা দিব। আল্লাহ কি এটা বলছে যে 1 কোটি টাকা হইলে বা 50 লাখ টাকা হইলে তারপরে তুমি একটা সিগনিফিকেন্ট? নো, তোমার 1000 টাকা যদি আসে, তুমি 100 টাকা দাও, দ্যাটস হোয়াট ম্যাটার্স। এই জিনিসটা না আমরা বুঝিই না, আমাদের কিন্তু পুরো ফর্মুলা দেওয়া আছে। এই যে দুয়ার কথাটা বলতেছি, হাদিস দেখ, কোরআন দেখ, দুয়া ইজ এ ওয়েপেন ফর মুসলিমস, ইউ ক্যান গো অ্যান্ড স্টাডি। বলতেছে যে একটা মুসলমানের দুশ্চিন্তা করার কোনো কারণই নাই, কোনো কারণই নাই। কারণ যখন আমি দোয়া করতেছি, আইদার এটা একসেপ্ট হবে, আর যদি একসেপ্ট না হয় দ্যাট মিনস এটা বেটার কিছু পাবে, অথবা কিয়ামতের দিন সেটা সে পাবে। তার মানে এই দোয়াটা বিফলে যাচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হইতেছে ডোনেশন। তুই কোরআন দেখ, তুই হাদিস দেখ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অনেকবার ডোনেশনের ব্যাপারটা নিয়ে, হাদিসও আসছে, যত বেশি তুই টাকা দিবি টাকা আসতে থাকবে। টাকা দেয়া লিটারালি আমি বলতেছি গাছের মতো কম্প্যারিজন দিচ্ছে, হ্যাঁ গাছের মতো। এবং আরও এটা আমি ইনডেপথ এখানে যাচ্ছি না, বাট এটা যদি কেউ স্টাডি করে বুঝতে পারবে জিনিসটা। তবে এখানে একটা ব্যাপার আছে, কোরআনে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, আল্লাহ মাফ করুক, এটা গুগলে সার্চ করলে পাবেন। ব্যাপারটা এরকম, এটা নোমান আলী খানের, আমি 2019 সালে এটা একটা পোস্ট দেখছিলাম, এবং আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড, আই ওয়াজ রিয়েলি সাফারিং দ্যাট টাইম, ওই সময় একটু। তো কোরআনে আছে এরকম যে আল্লাহ তাআলা বলছেন যে কি, তুমি আমাকে লোন দাও, কথাটা ব্যাপারটা এরকম ছিল, মানে কর্জ বা লোন দাও, বাট আই উইল পে ইউ ব্যাক ইন মাল্টিপল ফোল্ডস। তো আমি লাইক, আচ্ছা লোন দিতেছি, বাট এখানে একটা শর্ত, ইন্টারেস্ট আমরা বলি না যে সুদ কিন্তু মানুষের সাথে মানুষ হারাম, ইয়েস, কিন্তু সুদ ক্রিয়েটার টু ক্রিয়েশন হারাম না, হালাল। অর্থাৎ আমি যদি 1 টাকা দিই আর আল্লাহ আমাকে যদি 100 টাকা দেয়, দ্যাটস নট হারাম। আন্ডারস্ট্যান্ড দিস। যখন আমরা ইন্টারেস্ট নেই, তখন একটা টাইম লিমিট দেওয়া থাকে না, যে 1 বছর পরে আমি 100 টাকা দিলাম, তুমি 110 টাকা দেবে, ইয়েস, বা একটা টাইম লিমিট থাকে, একটা অ্যামাউন্ট সেট করা থাকে। আল্লাহ তাআলার সাথে যখন তুই কোনো ডিল করবি, দের ইজ নো টাইম লিমিট। আল্লাহ কখন দিবে, আল্লাহ নিজে ফিক্স করবে, নাও ইজ দ্য রাইট টাইম ফর ইউ, এখন আমি তোমাকে দিব। ইউ ক্যান নট বি লাইক, কি ব্যাপার, আমি তো গতকালকে মসজিদে আমি 500 টাকা দিলাম, এই সপ্তাহে কেন আমার 5,000 টাকা আসলো না, রিটার্ন তো খুবই বাজে রিটার্ন, এটা তো খুবই বাজে রিটার্ন, না তাহলে আমি একটা কাজ করি। আমাকে আমার কাজিন এসে আমাকে বলতেছে যে নাফিস ভাই, আমার কাছে 10,000 টাকা আছে, আমি ইনভেস্ট করবো। ছোটো মানুষ, সে টিনেজার বা এরকম টাকা পয়সা জমাইছে কষ্ট করে, একটা না স্কিম আসছে এরকম, এটা ভক্কর চক্কর হোয়াটএভার এক্সওয়াইজি। আমি বুঝে গেছি এটা পিরামিড স্কিম, কিন্তু ওরে যেভাবে করে বুঝাইছে, কারণ এগুলা তো ভাই বহু বছর ধরে আমি দেখে আসছি, আমার নিজেও পিরামিড স্কিম বা হোয়াটএভারে আমি ভিকটিম। সো আমি ওরে কিভাবে বলবো, আমি বলছি তুই, ও এতটা কনভিন্সড যে না আমি 10,000 টাকা এখানে ইনভেস্ট করলে আমার 50,000 টাকা আসবেই, কারণ অমুক ভাইয়া বলেছে। আমি বললাম, ব্রো লিসেন টু মি, ডোন্ট ডু দিস, তুই ওই টাকাটা দান কর,
বাট আমি যখন বলতেছি যে তুই দান কর, ওর মধ্যে সে কনভিকশন আমি দেখছি না। আচ্ছা ঠিক আছে ভাই আমি দিব, আমি পরে তুই কি দিছিস? হ্যাঁ আমি কিছুটা দিছি। মানে কি আমি হয়তো 1000 দিছি, 2000 দিছি, 3000। তার মানে কি আমরা সবসময় নগদে বিশ্বাসী, ট্রানজাকশনাল বিশ্বাসী। আসলে কি তাহলে আমার ইমান আছে? আমার কি ইমান আসলে অনেকটা স্ট্রং? এখানে কোয়েশ্চেন চলে আসে। তো আমরা যে সবসময় বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর উপর বিশ্বাস করি। আসলে কি আমি আল্লাহর উপর বিশ্বাস করি? আসলে কি আমরা গাইব বা আল্লাহর পাওয়ার ইউ সি? তখন তুই অ্যাকচুয়ালি ইমানটা বুঝতে পারবি। আই রিমেম্বার মানে যখন ছোট আমি এই কথাগুলো আই এম এ বিগ, মানে আমি এটাকে কেন বলি, কারণ অনেকে দেখতেছে, অনেক ইয়াং মানুষ দেখতেছে। আই হোপ দে গেট ইন্সপায়ার্ড ফ্রম দিস। এমনও সময় গেছে আমি যখন ছোট ছিলাম, মানে আমি বলছি ক্লাস 6-7, এমনও আছে আমি মসজিদ থেকে বের হয়েছি, একজন ভিক্ষুক, আমি ওনাকে আগে থেকে চিনি, আমি যে আসেন আপনি আমার বাসায় আসেন, আমার যা আছে আমি দেখতেছি। আমি আল্লাহর কসম করে বলতেছি আমি দেখতেছি আচ্ছা কি আছে, আমি দেখছি 1 টাকা ছিল আমার কাছে, আমার কাছে কিছুই নাই। আমি ওনার কাছে গেছি, আমি ওনাকে কিন্তু মসজিদ থেকে এখানে নিয়ে আসছি। আমি ওনাকে বলছি যে আই এম সো সরি, আমার কাছে কিচ্ছুই নাই, শুধু 1 টাকা আছে, আই এম সো সরি যে আপনাকে আমি 1 টাকা দিতে হইতেছে, এত কষ্ট করে আনছি, অ্যাটলিস্ট 10 টাকা তো দিতে হইতো। অ্যান্ড হি ওয়াজ লাইক না 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 ইটস ওকে, কোনো সমস্যা নাই। মানে তার ভাষায় বলতেছে, আমি আমার ইয়াতে বলতেছি ইটস ওকে। এই 1 টাকা কি আল্লাহর কাছে ইউ থিঙ্ক ম্যাটার করে? 50,000 টাকা ম্যাটার করে? কোন জিনিসটা ম্যাটার করে? এই যে আমি যে ইন্টেনশনটা দিতেছি, দ্যাটস হোয়াট ম্যাটার্স। সাইকোলজিস্টরা বলতেছে, ওই যে তুই যদি ইকোনমিস্ট যারা আছে, সাইকোলজি এবং হোয়াট এভার, এখন তো আমরা সব কিছু সাইন্টিফিক্যালি না হলে বিশ্বাসই করি না, তারা দেখছে যারা সবচেয়ে বেশি চ্যারিটি করে তারা সবচেয়ে বেশি টাকা কামায়। দুনিয়াতে দেয়ার আর সো মেনি পিপল যারা হইতেছে স্টক মার্কেটে টাকা ঢেলে টাকা পথে বসছে, গ্যাম্বলিং করছে পথে বসছে, স্টকে হ্যান ত্যান NFT পথে বসছে। একটা মানুষ তুই খুঁজে বের করবি যার রেগুলারলি চ্যারিটি দিছে আর সে পথে বসছে। দুনিয়াতে একটা মানুষ বের করে দেখাবি যে ইন্টেনশন ভালো, কন্টিনিউসলি চ্যারিটি দিছে এবং সে বলছে ভাই আমার আর কোনো টাকা পয়সা নাই। বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড রিজিকের মালিক আল্লাহ। তুই বলি না টাকা বুঝতে হবে, এই টাকা উপর থেকে, মানে রিজিক তো উপর থেকে আসে, আর আমার রিজিক কি বলছি? টাকা, শুধু অনলি মানি। রিজিক কি শুধু মানি? তোমার হেলথ রিজিক না, তোমার বন্ধুত্ব রিজিক না, তোমার সময়, তোমার ফ্যামিলি। আমরা এতটা ফাইন্যান্সিয়ালি ইলিটারেট, আমি নিজেকেই বলতেছি, এই জিনিসটা আমরা বুঝি না। 3rd নাম্বার যেটা হচ্ছে গ্র্যাটিটিউড। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে আমরা মানে মানুষ মানে নেচারই হইতেছে আমরা অস্থির প্রকৃতির মানুষ, আর আমরা অকৃতজ্ঞ। এটা নাই আমার, ওটা নাই আমার, সেটা নাই, না এটা হলে ভালো হতো, না আমার এটা তো এরকম নাই, কেন এরকম, রাইট? উই আর অলওয়েজ কমপ্লেনিং। ম্যাটার অফ ফ্যাক্ট, যত বেশি তুই আল্লাহর শুকরিয়া করতেছিস, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তুমি এটা দিয়েছো, আল্লাহ তুমি আমাকে ওটা দিছো, রাইট? আল্লাহ তো প্রমিস করতেছে আমি বাড়াই দিব। এখন আমাকে তুই বল, আল্লাহর কথা কি মিথ্যা হবে না সত্যি হবে? সত্যি হবে, ডেফিনেটলি। তাহলে আমার কি আসলে কনফিডেন্স আছে না নাই? তোমার কনফিডেন্সের উপরে তো তোমার ইনভেস্টমেন্ট ম্যাটার করে। এখানে এই যে 3টা জিনিস আমি বলতেছি না, আমরা যে এত কিছু খুঁজি, এত কিছু এই সেই, বিলিভ মি আমি নিজেই এইটার এক্সাম্পল। আমি যে বলতেছি এই কথাটা এমন না যে এটা আমি মনে কর বলতেছি আমি যখন একদম ছোট থেকে, কারণ ওই সময় আল্লাহ আমাকে মানে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে ওই হাদিসগুলা এবং ওই কোরআনের আয়াতগুলো আমার চোখে পড়ছিল, যার কারণে আমি কন্টিনিউয়াসলি দিয়ে আসছি হোয়াট এভার অ্যামাউন্ট আই হ্যাড। বিলিভ মি, তুই এনিওয়ান হু সাফারিং ফ্রম ফাইন্যান্সিয়াল এবং দে ওয়ান্ট টু বিকাম ফাইন্যান্সিয়ালি ইম্পর্টেন্ট, জাস্ট ভাই 3টা তুমি অ্যাপ্লাই করো, দোয়া, ডোনেশন অ্যান্ড গ্র্যাটিটিউড, দেখো তোমার লাইফে কি হয়। একটা সময় এরকম ছিল, যেই ভিক্ষুক যিনি ছিলেন, একবার আমার মনে আছে আমি তখন ক্লাস 7-এ পড়তাম, আল্লাহর কসম বলতেছি, ওনাকে আমি একটা অ্যামাউন্ট দিছি যেটা খুব লিটিল। আমি তোকে পরে বলবো পার্সোনালি কত অ্যামাউন্ট দিছি। আমি যে অ্যামাউন্টটা বলি, উনি বলে যে আমি দোয়া করি আপনি একটা অ্যামাউন্ট, সে বলছে আউটরেজিয়াস একটা নাম্বার, আউটরেজিয়াস। আই ওয়াজ ইন ক্লাস 7। প্লিজ আন্ডারস্ট্যান্ড ওয়াই দিস ইজ সো ইম্পর্টেন্ট। আমি দোয়া করি আপনি একদিন মান্থলি এই টাকা কামান। I was waiting. Now it all makes sense. আলহামদুলিল্লাহ। তখন আমার কাছে একটা মিরাকেল লাগতেছিল। এখন আমার কাছে আশেপাশে মানুষ বলে, ও ওয়াও নাফিস, ওয়াও, where were they?
তখন কোথায় ছিল? বলে না স্টিভ জবস, ইউ ক্যানট কানেক্ট দ্য ডটস লুকিং ফরওয়ার্ড, ইউ ক্যান অনলি কানেক্ট দ্য ডটস লুকিং ব্যাকওয়ার্ড। বলে না যে কি ফেইথ বলো, কার্মা বলো, বিলিভ ইন সামথিং, আল্লাহ তোমাকে দিয়েই দিছে, এর থেকে বড় কিছু হয়? প্রবলেমটা কি? আমাদের তাকওয়া, তাওয়াক্কুল যেটাই বলি, ঈমান, এখানে একটু গাফলতি আছে। যাই হোক, আমি একটু সো প্যাশনেট অ্যাবাউট। নাফিস, এই সব কিছুর পরে, এই পুরো ডিসকাশনের পরে যিনি শুনতেছেন তার মনে যদি এখন এই শব্দটা আসে যে কিন্তু, তাহলে না এই ডিসকাশনের আর কোনো মানে নেই। সবকিছু না, এই ডিসকাশনের মানে আছে, ইটস জাস্ট তার লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, সেটাই, মানে তার জন্য যে এক্সকিউজ খুঁজতে চায়, হি উইল অলওয়েজ ফাইন্ড অ্যান এক্সকিউজ, রাইট। আর যে বারাকা খুঁজতে যায়, যে কিনা আসলেই মানে চায় যে দিস ইজ ইট। আমি ভাই আমি একটা এক্সাম্পল দিই এখানে। একজনের কাছে, মানে আমি তার থেকে একটু ইন্সপায়ার্ড হয়েছিলাম, তার পকেটের মধ্যে যা থাকে সে বের করে দিয়ে দেয়, সে দান করে দিয়ে দেয়। সে বাইরে গেছে, একজনকে দেখছে, তার মায়া লাগছে, সে পকেটের মধ্যে যেটাই আছে, এটা 100 টাকা থাকুক 1000 থাকুক, সে বের করে দিয়ে দেয়। আমি চিন্তা করি, আমার তখন মনে হতো কি যে আমার পকেটের মধ্যে 200 টাকা আছে, আমি আজকে যদি 50 টাকা দিয়ে আসি তাহলে আমি অনেক বড় কিছু একটা করছি। বাট আমি ওই লোকটাকে দেখার পরে মানে আমার তখন নিজেকে একটু পেটি ফিল হইতো যে আমার হৃদয় তো এটার ধারের কাছেও আসতে পারলো না। ওই লোকের অঢেল টাকা, আমি ওই লোক থেকে একটু ইন্সপায়ার্ড হলাম যে না ঠিক আছে, এখন থেকে আমিও দেখি, আমি যথেষ্ট পরিমাণ দান করার ট্রাই করব ইনশাল্লাহ। তো জিনিসটা কি, যখন আমি দিতে নাও পারি, আমি অন্তত মুখ দিয়ে কিছু একটা বলে দিই, আল্লাহ ওরে রিজিক দাও, আল্লাহ ওকে দোয়া করে দেওয়া। অ্যান্ড এই যে ওয়ার্ডসগুলা, আপনি কিছু পারেন না পারেন, ওয়ার্ডস দিতে সমস্যাটা কোথায়? আল্লাহ আপনার দেখে অন্তরটা। আপনার একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা দোয়া হলো, আল্লাহ তুমি আমাকে যত বেশি টাকা দাও তার চেয়ে অনেক বড় তুমি আমাকে একটা হৃদয় দাও। আপনি যখন এটা প্রার্থনা করবেন, আল্লাহ আপনাকে ডেফিনেটলি এটা দিবে। অ্যান্ড এইটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট ইন এ সেন্স যে আপনি রিয়েলাইজই করতে পারবেন না কখন আপনি অনেক বেশি কিছু পেয়ে গেছেন।